আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ মাহাদি বিপ্লব। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম গ্রামে। এই মাধবরাম গ্রামের পুরাতন বাস স্ট্যান্ড নামে একটা জায়গা রয়েছে, মূলত এই এলাকারই ঘটনা। ওখান দিয়ে বয়ে গেছে ধরলা নদী। ওনাদের গ্রামের পাশেই দিনের বেলাতে গ্রামের ছেলেরা অনেকেই খেলাধুলা করে, সেখানে মাছ ধরে, গোসল করে। খেলাধুলা করা বলতে নদীর পাশে খেলাধুলা করে, আবার পানিতেও কিন্তু ফুটবল খেলা যায়। পানিতে ফুটবল ফেলে দিয়ে ফুটবল এদিক ওদিক ছুঁড়ে দেয়, আবার সাঁতরে সেই ফুটবলটা ধরতে হয়। কেউ ডুব সাঁতার দিয়ে ধরে, কেউ এমনিতে সাঁতরে ধরে, এরকম পানিতেও কিন্তু তারা খেলাধুলা করে। তো মাছ ধরার লোকও কিন্তু অভাব নাই। যেখানে পানি কম সেখানে কিন্তু মাছ ধরার একটা আলাদা পদ্ধতি আছে। বিশেষ করে ওই ধরলা নদীর কোনো একটা অংশ দিয়ে পানি যেই জায়গাটাতে ঢুকে পড়েছে ওখানে কিন্তু মাছও থাকে। তো মানুষ এখানে হাতড়িয়ে মাছ ধরে। হাতড়িয়ে মাছ ধরে বলতে হাত দিয়ে মাছ ধরে আর কি, কাদার মধ্যে। দেখা যাচ্ছে বর্ষার ঠিক পর শীতের দিকে যখন পানি কমে যায় তখন কিন্তু এই মাছ ধরার পদ্ধতিটা প্রয়োগ করা যায় ভালো করে। তো এমনই একটা সময়, আর সাল 2010 কি 11 সাল, ওই গ্রামে মনোয়ার নামে একটা ছেলে ছিল। তার বয়স 18-19 বা এরকম বয়স ছিল আর কি। তো সে কিন্তু মাছ ধরতো, আর সে মাছ ধরতো রাতের বেলা। দিনের বেলাতে তার কাজ কাম থাকতো। তো রাতের বেলা দেখা যাচ্ছে যে রাত 9টা থেকে 11টা-12টা পর্যন্ত মাছ ধরতো, আবার বাসায় এসে ঘুমিয়ে পড়তো। তো তার মতো কিন্তু আরও বেশ কিছু মানুষজন ছিল, তারও বন্ধুবান্ধব ছিল, তারাও সারাদিন কাজকর্ম করে রাতের বেলা মাছ ধরতো আর কি। কেউ কেউ সেই মাছ বিক্রি করতো, কেউ কেউ নিজের পরিবারের সদস্যদের জন্যই ধরতো। এই মনোয়ারের একটা বদ অভ্যাস ছিল, তা হচ্ছে অহেতুক মজা করা। দেখা যাচ্ছে এমন একটা মজা করছে, মানুষ সেটা সত্যি মনে করে তার কাছে গেছে তাকে সেভ করার জন্য, কিন্তু গিয়ে দেখা গেল সে আসলেই মজা করছে। মানুষজন বিরক্ত হতো। ওই যে ছোটোবেলায় আমরা এক ধরনের একটা ঘটনা শুনেছিলাম না, যে এক রাখাল সে তার গরু চড়াতে যেত, মাঝে মাঝে সে চিৎকার করে বলতো বাঘ আসছে, বাঘ আসছে। লোকজন এসে দেখতো কোথায় বাঘ। তো ওই রকমই একটা ব্যাপার, সে বারবার বলতো এই আমি বিপদে পড়ছি রে, এই পানির নিচ থেকে কে যেন আমাকে টানতেছে রে, আমার পা ধরছে রে, আমার কোমর জড়ায় ধরছে রে, এই আমার হাত টেনে ধরছে রে, তাড়াতাড়ি তোরা এদিকে আয়। তখন কি হতো, লোকজন যখন তার দিকে চলে আসতো, বন্ধু বান্ধবরা চলে আসতো, দেখা গেল সে মজা করতেছে। এরকম সে বেশ কয়েকবার করেছে। এটা যে সে প্রতিদিনই করতো তা না, মানে মাঝে মাঝে করতো সুযোগ বুঝে, যাতে করে সে বললে মানুষ বিশ্বাস করে। প্রতিদিন একই সময় করলে তো মানুষ সেটা ওইভাবে বিশ্বাস করবে না, এই জন্য মাঝে মাঝে করতো। এরকম সে বহুবারই করেছে। প্রত্যেকবারই ধরন কিছুটা হলেও আলাদা ছিল, মানে এক এক ধরনের একটা অ্যাক্টিং সে করতো। মানুষজন বুঝতে পারতো না, মনে করতো সত্যি। গিয়ে দেখা যেত এটা একটা ফেক, একটা মজা ছিল, ফেক ডাকাডাকি ছিল, মানে মিথ্যা ডাকাডাকি ছিল আর কি। এমনই এক রাতের বেলা, রাত তখন যে অনেক তা বলা যাবে না, 10টা 10:30 হবে এরকম একটা সময়। তো ওখানে মাছ ধরছে, ওই হাতড়ে হাতড়ে মাছ ধরছে। সে মাছ মোটামুটি পাচ্ছিল। তো সে যত পানি যেখানে একটু গভীর ওইদিকে যায় মাছ একটু বেশিই পায়। এভাবে সে যাচ্ছে যাচ্ছে, তার সাথে যারা ছিল তার থেকে একটু ডিস্টেন্স হয়ে গেছে। একটু ডিস্টেন্স বলতে যে অনেক ডিস্টেন্স, বিষয়টা এরকম না, হয়তো বা তার থেকে 30-40 ফুট বা আরেকটু বেশি এরকম দূরত্বে চলে আসছে আর কি। হঠাৎ করে সে চিৎকার করে বলতে থাকে, এই কে যেন আমার পা টেনে ধরছে রে, তোরা তাড়াতাড়ি আমাকে বাঁচা। এই যেই বিষয়টা, এটার সাথে তো তার বন্ধুবান্ধবরা আগে থেকেই পরিচিত ছিল। ওই দিন আবার সবাই মোটামুটি ভালোই মাছ পাচ্ছিল, অজানা কোনো এক কারণে সবাই মাছ ধরায় ব্যস্ত। তারা একবার তার দিকে তাকালো, তাকিয়ে দেখা গেল যে ও মনে হচ্ছে আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে। সবাই চিন্তা করলো যে ওর তো নতুন নতুন অভিনয়ের শেষ নাই, আমাদেরকে বোকা বানানোর জন্য এই কাজগুলো ও প্রতিনিয়তই করে। আজকে আমরা মাছ পাচ্ছি, ওর এই ফালতু কাজে সময় দিব না, ও কতক্ষণ মজা করে দেখি। এদিকে ও তো চিৎকার করছে, এই আমাকে পানির নিচে টেনে নিয়ে গেল রে। তখন দেখা গেল যে ও আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। ওই জায়গায় কিন্তু ডুব সাঁতার দেওয়া যাবে এরকম জায়গা ছিল, আবার সে একদম ডুবে যাবে এরকমটা আবার ছিল না। মানে যেখানে ডুব সাঁতার দেওয়া যায় সেখানে পানি কম থাকলেও ডুব সাঁতার দেওয়া যায়, কিন্তু ডুবে যাওয়া এটা তো তার হাইটের থেকেও বেশি পানি হতে হবে এখানে। তো তার হাইট থেকেও বেশি পানি ওখানে ছিল না।
কিন্তু দেখা যাচ্ছে সে আস্তে আস্তে মনে হচ্ছে পানির নিচে চলে যাচ্ছে। তো একজন বলে, এই দেখতো আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে কিনা। তখন পাশের একজন বলতেছে, আরে ওর এই সমস্ত ভণ্ডামির সাথে তোরা পরিচিত না, ও মনে হয় আস্তে আস্তে পানির নিচে বসতেছে, হাঁটু ভাঁজ করে আস্তে আস্তে বসতেছে, এই জন্য মনে হচ্ছে ডুবে যাচ্ছে। ও কিছু না, ও একটা আস্ত দুষ্টু, তোরা মাছ ধর। সবসময় তো ওকে এরকমই করতে দেখি। এদিকে ও প্রচণ্ড জোরে চিৎকার করছে। সাধারণত এর আগে ও এরকম চিৎকার করেনি। এরপরে কি হলো, দুইজন আবার কি মনে করে গেল যে আজকে শেষে, আজকে যদি খালি দেখেও মজা করতেছে, আজকে ওর খবর আছে, আজকে ভূত লাগবে না, আমরাই কাদার মধ্যে ওকে গেড়ে রেখে চলে যাব। ও প্রতিদিন কি পাইছে এগুলা, সবসময় এরকম একটা মজা করে, এগুলো কি মজা করার জিনিস? ওই চিন্তা করে দুইজন আগায় যাচ্ছে। এদিকে আগাতে আগাতে দেখা গেল ওর থুতনি পর্যন্ত পানির নিচে চলে গেছে, নাক বরাবর পানি চলে আসে। ওরা যখন তাকে ধরেছে তখন দেখা গেল যে ওকে মনে হলো কেউ হ্যাঁচকা টানে পানির নিচে দাবিয়ে নিল। এদিকে এই দুইজন গিয়ে ওকে আবার খপ করে ধরে ফেলেছে, ধরে উপরে তোলার অনেক চেষ্টা করছে, কিন্তু উপরে তোলার চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে ওকে তুলতে পারছে না, এবং সত্যিই মনে হচ্ছে ওকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। এবার টেনে নিয়ে যাচ্ছে অন্যভাবে, মাটির নিচ দিকে না, মনে হচ্ছে ওর দুই পা আর এক দিক থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ও কিন্তু মনে হচ্ছে পানির ভেতরে শুয়ে পড়েছে, উপুর হয়ে শুয়ে পড়েছে, এক পাশ থেকে পা ধরে টানছে। এর মধ্যে ওই দুইজন আবার এই মনোয়ারের দুই হাতও ধরে ফেলে, তা টানাটানি করছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। এমন টান পড়েছে এই দুইজনও আস্তে আস্তে গভীর পানির দিকে চলে যাচ্ছে। এই দুইজনও চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তখন আশেপাশে লোকজন ছিল, তারা যে এগিয়ে আসছিল, তারা আসতে আসতেই এই দুইজন আবার মনোয়ারের হাত ছেড়ে দেয়, কারণ এমন হ্যাঁচকা টান দিয়েছিল যে ওদেরকেই নিয়ে যাচ্ছিল। তখন ওরা জীবন বাঁচানোর জন্যই মনোয়ারের হাত ছেড়ে দিয়েছিল, মনোয়ারও তাদেরকে ধরে রাখতে পারেনি। এরপর তারা ওখানে এসে মনোয়ারকে আর খুঁজে পায় না। তারপরও কিছু লোক চিন্তা করেছিল ও মনে হয় এটা নিয়েও কোনো একটা মজা করেছে, সবসময় তো মজা করে। অনেকক্ষণ হয়ে গেল, মনোয়ারের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। তখন মানুষের টনক নড়ল যে ঘটনাটা কি, মনোয়ারের সাথে হলোটা কি। এরপর মনোয়ারের বাড়িতে খোঁজ খবর দেওয়া হলো। তখন তো রাত অনেক ছিল না, লোকজন তখনও অনেকেই জায়গা ছিল। 2010-11 সালের ঘটনা তো, বহুদিন আগের ঘটনা হতো না। ওই গ্রামে ইলেকট্রিসিটি আসছে, তখন তো আলোকিত আছে বিভিন্ন সাইডে, লোকজন তো তখনও ঘুমায় নাই। লোকজন চলে আসছে আশপাশ থেকে, অনেকেই জাল নিয়ে আসছে, তারপর টর্চ লাইট নিয়ে আসছে, যে যেটা পারে আর কি। তার পরিবারের সদস্যরা এসে খোঁজাখুঁজি করছে, কিন্তু মনোয়ারকে আর পাওয়া যাচ্ছে না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, মনোয়ারকে আর খুঁজে পাওয়া যায়নি। 4 দিনের দিন ওখান থেকে অনেক দূরে একটা লাশ ভেসে ওঠে। তবে লাশটা যে কার এটা শনাক্ত করা যাচ্ছিল না, কেননা এই লাশটা ফুলে কয়েক গুণ আকার ধারণ করেছে। ওই বয়সী যদি কেউ মারা যায় মনে হচ্ছিল আর কি, তার থেকে কয়েক গুণ ফুলে গেছে, এমন কুচকুচে কালো হয়ে গেছে, আর চোখ দুটো অনেক বড় হয়ে গেছে। ওই লাশ দেখে আবার একজন ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরবর্তীতে জানা গেল এটা মনোয়ারেরই লাশ, কিন্তু তার শরীরে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না, না পায়ে না হাতে কোনো চিহ্ন ছিল না। কে নিয়ে গিয়েছিল, কিভাবে মারা গেল, এটা পরিপূর্ণভাবে জানা যায় না। অনেকেই ধারণা করে যে পানির কোনো দেহ হয়তোবা তাকে টেনে নিয়ে গেছে। অনেকে বলে এই ধরলা নদীতে অশরীরী রয়েছে, মাঝে মাঝে এরা খালে বিলে ঢুকে পড়ে। আর মনোয়ার সবসময় তো এরকম মজা করতো, এই জন্যই হয়তোবা এই ঘটনাটা ঘটছে। তবে এই ঘটনার পরেও কিন্তু আরও বেশ কিছু ঘটনা ঘটে যায়। তা হচ্ছে যে একা একা কেউ মাছ ধরতে গিয়েছে ধরলা নদীতে বা সাইডে, একা একা আর কি, একাধিক লোক নিয়ে না। হঠাৎ করে কিন্তু একটা লাশ ভেসে আসতে দেখেছে। হাতে থাকা আলো যখন ওই লাশের কাছাকাছি ধরেছে, তখন দেখা গেল ওই যে মনোয়ারের লাশটা ফুলে কয়েক গুণ আকার ধারণ করেছিল, ওই লাশটা, যেটাকে দিনের বেলাতে দেখেই কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, রাতের বেলা যদি ওই লাশটা হঠাৎ করে সামনে চলে আসে তাহলে কেমন ভয় পাবে। তো এইরকম ঘটনাও ঘটেছে, তবে সেটা অনেকবার ঘটেছে তা না, কয়েকবার ঘটেছে, বেশ কয়েকজন এটা দেখেছে। আর মনোয়ারের পরিবার
এটা নিয়ে ওই হুজুর কবিরাজের কাছে গেলেও তারাও কিন্তু ওই কয়েকদিনের মধ্যে কোনো সন্ধান দিতে পারেনি, তারা কিছুই বলতে পারেনি। কে নিয়ে গেল, কি আশয় বিষয়, কীভাবে উদ্ধার করা যাবে, কিছুই না, কেউ কিছুই বলতে পারেনি, কোনো সমাধানও দিতে পারেনি। এই কারণে কে আসলে হত্যা করেছিল, মনোয়ার আসলে কি অপরাধ করেছিল, এই বিষয়ে পরিপূর্ণভাবে আর জানা যায়নি। তবে সবাই এতটুকুই বলে যে ওই যে রাখালের সেই বাঘ আসছে গল্পের মতোই হয়েছে তার সাথে, সবসময় এরকম মজা করতো, হয়তোবা এই কারণেই কোনো অশরীরই তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে নিয়ে গেছে, এরকম একটা হতে পারে। এটা আসলে তাদের একটা অনুমান মাত্র, তবে অ্যাকচুয়াল কোনো তথ্য জানা যায় না যে আসলেই ঘটনাটা কি হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার কিন্তু রয়েছে, যেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে ইচ্ছে করে মানুষকে ভয় দেখানোর জন্য অন্ধকারে লুকিয়ে থাকে, জিন সেজে মানুষকে ভয় দেখাবে, তারপর হঠাৎ করে একটা বিকট আকার ধারণ করে সামনে চলে আসবে, মানুষজন ভয় পেয়ে গেলে সে হাসি তামাশা করবে, আর যারা ভয় পেয়েছে আর কি তাদেরকে নিয়ে হাসাহাসি করবে, এরকম কিন্তু লোকজন আছে। আবার আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যে কোনো বাচ্চা কাচ্চা কেউ আসে, বন্ধুবান্ধব কেউ আসে, দরজার পাশে আমরা দাঁড়িয়ে থাকি, হঠাৎ করে হু করে সামনে চলে যাই। এটা কিন্তু মানুষের ব্রেইনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আরও ভয়ঙ্কর হয়ে থাকে, স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য এই কাজ আমরা কেউ করব না। যাদের মধ্যে এই ধরনের বদ অভ্যাস রয়েছে, মজা করার ছলে হলেও এই কাজটা করব না। এই কাজ করতে করতেই কিন্তু একটা সময় আল্লাহ তাআলা আমাদের উপর নাখোশ হয়ে যাবেন, তখন আমাদের উপর গজব নামিয়ে দেবেন, যেটা অনেকেই মনে করে মনোয়ারের সাথে হয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মাহাদি বিপ্লব ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের আজকের থার্সডে নাইটের 192তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম আফরিন জাহান। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত গ্রামে। ঘটনাটি ওনার হাজব্যান্ড ফাহাদ ভাইয়ের সাথে ঘটেছিল। এই আফরিন আপুর শ্বশুরবাড়ি হচ্ছে বাঞ্ছারামপুর সদরেই। তো চলুন ঘটনায় চলে যাই। আফরিন আপুর বিয়ে হয়েছে 2022 সালের 30শে সেপ্টেম্বর, আর ঘটনাটি ঘটেছিল 2023 সালে। তো ওই সময় এই যে ফাহাদ ভাই, উনি মার্কেটিংয়ে চাকরি করতেন, তো যার কারণে বাসায় ফেরার টাইম টেবিল ঠিক থাকতো না। মাঝে মাঝে কাজের ব্যস্ততা এমন বেড়ে যেত যে টানা কয়েকদিন রাত্রে বাসায় ফিরতে দেরি হবে। এই ধরনের আলামত যখন উনি বুঝতে পারতেন, তখন ওনার স্ত্রীকে, মানে এই আফরিন আপুকে, তার বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন। উনিও 3-4 দিন বাবার বাড়িতে থাকতেন। তাই এইভাবে বেশ কিছুদিন চলছিল। এরই মাঝে একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে যে যখন এই আফরিন আপু উনি ওনার বাবার বাড়িতে থাকতেন, ঠিক ওই রাতগুলোতে একটা সমস্যা দেখা দেয়। তা হচ্ছে ফাহাদ ভাইয়ের ঘুম রাতের বেলা মাঝে মাঝে ভেঙে যেত, মনে হতো রুমে কেউ আছে। এরপর উনি দেখতে পেতেন যে একটা সাদা ধোঁয়ার মতো কিছু একটা রুমের মধ্যে ঘোরাঘুরি করছে। ঘুরতে 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 বিভিন্ন জায়গায় যায়, ঘরের মধ্যে এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, খাটের উপর যায়, আলমারির উপরে যায়, ড্রেসিং টেবিলের উপরে যায়। এরকম ঘুরতে ঘুরতে আয়নাটা যেখানে আছে ওই আয়নার মধ্যে ধোঁয়াটা ঢুকে যায়। উনি শুরুর দিকে এটা দেখার পর মনে করেছিলেন হয়তোবা ওনার মনের ভুল। ঘুম থেকে জাগার পর চোখে তো অনেক কিছু স্বাভাবিকভাবে মনে হয় না, হতে পারে এই কারণে হয়েছে। উনি মাঝে মাঝে এটা দেখতেন। শুরুর দিকে বিষয়টা উনি ওনার স্ত্রীকে বলার প্রয়োজন বোধ করেননি। কিছুদিন পর থেকে আর একটা সমস্যা দেখা দিল। তা হচ্ছে উনি এই ধোঁয়াটাই যে দেখছেন তা না, প্রথম দিকে ওনার ঘুম ভেঙে যেত নূপুরের আওয়াজে। নূপুরের শব্দ কোথা থেকে যেন আসছে। এরপর উনি বুঝতে পারতেন নূপুরের শব্দটা এখন ওনার ঘরের মধ্যে হচ্ছে, ঘরের ভেতরে নূপুর পায়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। আর তখনই হঠাৎ করে ওই ধোঁয়াটা আবার দেখা দিত। ধোঁয়াটা যেদিকে যায় মনে হচ্ছে নূপুরের শব্দটাও ওইদিকেই যাচ্ছে, মানে সে যেই সাইড দিয়ে হাঁটবে ধোঁয়াটাও ওই দিক দিয়েই নড়াচড়া করছে। এরপরে ওই ধোঁয়াটা যখন আয়নার সামনে যেত তখন নূপুরের শব্দটাও থেমে যেত। এরপর যখন ওই ধোঁয়াটা আয়নার মধ্যে ঢুকে যেত নূপুরের শব্দটাও আর হতো না। তো এরকম তো হচ্ছিল। উনি শুরুর দিকে বলেননি, বললে ওনার স্ত্রী ভয় পেতে পারেন। মাঝে মাঝে তো ওনার আসতে দেরি হয়ে যায়। সবসময় দেরির কারণে যে উনি ওনার স্ত্রীকে
স্ত্রীর বাবার বাড়িতে পাঠিয়ে দেন, বিষয়টা তো এরকমও না। মাঝে মাঝে তো থাকা অবস্থাতে ওনার আসতে দেরি হয়, তখন তো ভয় পেতে পারে। তবে ওনার স্ত্রী মানে এই আফরিন আপু বাসায় থাকা অবস্থায় উনি কিন্তু কিছুই টের পেতেন না, উনি কিছুই দেখতেন না। এক রাতে ঘটে যায় ভয়ঙ্কর আর একটা ঘটনা, তা হচ্ছে ওই রাতে কিন্তু এই আফরিন আপু উনি বাসায় ছিলেন না, উনি ওনার বাবার বাড়িতে ছিলেন। তো অনেক রাত্রে এই ফাহাদ ভাই আসছেন বাসায় আসার পর উনি শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর মাঝ রাতে হঠাৎ করে মনে হচ্ছে ওনার বুকের উপর প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছে। উনি এক পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করেন। যখন এক পাশে ফিরেছেন তখন হঠাৎ করে দেখতে পান যে ওনার পাশে কেউ একজন বসে আছে। খাটের উপরে দুই পা সামনের দিকে একটু এগিয়ে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে কেউ বসে আছে। বোঝাই যাচ্ছে লাল শাড়ি পরা, আর তার পায়ে নুপুর আছে, পায়ে যে আলতা দেয়া আছে এটাও বোঝা যাচ্ছে। রুমে যে ডিম লাইট ছিল এই ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছিল। উনি চেহারাটা দেখতে পাচ্ছিলেন না, তবে এটা যে একটা নারী অবয়ব এটা বুঝতে পারছিলেন। উনি যে ঘাড় ঘুরিয়ে চেহারাটা দেখবেন, ওনার শরীরটা অনেকটা অবশ হয়ে গিয়েছিল, উনি সেটা পারছিলেন না, বুকের প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছিল। উনি চিন্তা করছিলেন যে এটা কি স্বপ্নে দেখলেন নাকি বাস্তবেই দেখলেন। উনি ফিল করলেন এটা উনি বাস্তবেই দেখছেন। তো এরকম কিছুক্ষণ থাকে, এরপরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ করেই ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়, ওনার বুকের উপর থেকেও মনে হচ্ছে চাপটা সরে গেল। উনি তো দোয়া দুরুদ পড়তে থাকেন। এটাও কিন্তু উনি ওনার স্ত্রীকে ওই সময় বলেননি যে এই ঘটনা ঘটছে। এর কয়েকদিন পর, এর মধ্যে আবার এই সব ধরনের সমস্যা হয়নি, ওনার ওয়াইফ আবার আসছে। এরপর এই ফাহাদ ভাই ওনার বেশ কয়েকজন বন্ধুরা চিন্তা করেছেন যে ওনারা চট্টগ্রামের কোনো একটা জায়গায় বেড়াতে যাবেন, আর যেখান থেকে ওনারা উঠবেন একটা মাইক্রোবাস ঠিক করা হয়েছিল, মাইক্রোবাসে উঠবেন, ওই জায়গাটার নাম হচ্ছে উজানচর। তো ওনাদের যেই বাড়ি, ওই বাড়ি থেকে ওই উজানচর যেতে হবে। বাঞ্ছারামপুর থেকে উজানচরে যদি যেতে হয় তাহলে 5 থেকে প্রায় 5.5 কিলোমিটার বা এর কিছু কমও হতে পারে, এরকম একটা পথ পাড়ি দিতে হবে। এতটুকু পথের মধ্যে কিন্তু কারো ঘর বাড়ি দেখা যায় না। তো কথা ছিল যে এই যে ফাহাদ ভাই উনি বাইকটা নেবেন, বাইক নিয়ে উজানচরের দিকে রওনা দেবেন। ওই উজানচরে যাবার আগেই একটা জায়গা পড়ে, ওখানে ওনার আর একটা বন্ধু, তার নাম হচ্ছে সজীব, সজীবকে তুলে নেবেন। এরপর দুজন মিলে উজানচরে যাবেন, সেখান থেকে ওনারা মাইক্রোতে উঠবেন, সেখানে আরও কিছু বন্ধুবান্ধবরা আসবে। তো এরকমই কিন্তু সব কিছু পরিকল্পনা ছিল। তো ওই রাতে উনি ফজর আজানের আগেই উঠে গেছেন। উঠেই কিন্তু ওনার বন্ধু সজীবকে ফোন দিয়েছেন, আমি কিন্তু উঠে গেছি, তুই রেডি হ, আমি বাইক নিয়ে আসতেছি। তো উনি রেডি হয়ে বাইক নিয়ে রওনা দিয়েছেন। বাইক নিয়ে রওনা দেওয়ার পর ঠিকঠাক মতো উনি ওনার যে বন্ধু সজীব ভাইয়ের ওইখানেও কিন্তু পৌঁছে গেছেন। তো পৌঁছে যাওয়ার পর সজীব ভাইকে নিয়ে যখন ওনারা ওই উজানচরের নির্দিষ্ট জায়গায় আসছিলেন, তো ওই জায়গার এক পাশে কিন্তু মেঘনার শাখা নদী আর এক পাশে ঝোপঝাড় রয়েছে। বাইকের হেডলাইটের আলোয় হঠাৎ করে এই ফাহাদ ভাই দেখতে পেলেন যে আলতা পরা, নুপুর পরা, একটা শাড়ি পরা, ওই শাড়ির পাড় আবার লাল, তবে শাড়িটা সাদা। তো এইরকম একটা শাড়ি পরা মহিলা, চেহারাটা বোঝা যাচ্ছে না, মাথায় ঘোমটা দেওয়া আছে, রাস্তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে হেঁটে পার হচ্ছে। মোটরসাইকেলের হেডলাইটের আলোতে দূর থেকে কিন্তু সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখার পর এই ফাহাদ ভাই তার বন্ধু সজীবকে বলে, সজীব দেখতো এত রাত্রে এখানে মেয়ে আসে কোত্থেকে, তাও আবার এরকম শাড়ি পরা, কোনো বাসার বিয়ের আসর থেকে কি মেয়ে পালিয়ে যাচ্ছে নাকি? না হলে এই সময় তো রাস্তা ক্রস করার কথা না। এই কথা শোনার পর ওই যে সজীব ভাই অর্থাৎ ফাহাদ ভাইয়ের পিছনে যিনি বসে আছেন তার বন্ধু, উনি বলছেন কি রে, কি বলিস, আমি তো কোনো কিছু দেখি না। তখন ফাহাদ ভাই বুঝতে পারলেন যে এই বিষয়টা শুধু উনি একাই দেখছেন। তবে এটা নিয়ে কিন্তু আর ওনার বন্ধু এই যে সজীব তাকে আর কিছু বলেন নাই। উনি মনে মনে দোয়া দুধ পড়তে পড়তে ওই অভাবটাকে পাশ কাটিয়েই চলে আসেন ওই উজানচরের নির্দিষ্ট জায়গায়। তো ওখানে দেখা গেল মাইক্রো ঠিকঠাক মতোই আছে, ওনার বন্ধুবান্ধবরা ইতিমধ্যে চলে আসছেন, কারো কারো আসতে একটু দেরি হয়েছিল। তারপরও নির্দিষ্ট সময় থেকে সামান্য একটু পরেই ওনারা রওনা দিয়ে দিয়েছেন। চট্টগ্রামের যেই জায়গাগুলোতে ঘোরাঘুরি করার কথা ছিল সেখান থেকে ঘোরাঘুরি করে ওনারা আবার ঠিকঠাক মতোই চলে আসেন। বাসায় ফিরতে ফিরতে এই ফাহাদ ভাইয়ের রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো বাসায় ফিরে ফ্রেশ হয়ে ওনার স্ত্রী এই আফরিন আপুকে কল দিয়েছেন।
যে আমি ফেরত আসি। তখন অবশ্য আফরিন আপু বাসায় ছিলেন না। এদিকে সারাদিনের একটা মানে যেহেতু জার্নি করেছেন, অনেক ক্লান্ত তো লাগবেই। ক্লান্তির কারণে ওনার ঘুম চলে আসে। ঘুমিয়েছেন, কতক্ষণ ঘুমিয়েছেন উনি বলতে পারেন না, তবে ওনার ঘুম ভাঙে ওনার আর এক বন্ধু, মানে এই যে ফাহাদ ভাইয়ের আর এক বন্ধু, তার নাম হচ্ছে সেলিম। এই সেলিম ভাইয়ের পাশের বাসার এক ছোট ভাই, তার নাম হচ্ছে ইফতি, তার ডাকে। এই ইফতিকে উনি খুব ভালো করে চিনতেন। এই ইফতিও কিন্তু ওনাদের সাথেই চট্টগ্রামে ঘুরতে গিয়েছিল। এদিকে এই যে ফাহাদ ভাইদের যে বাড়ি, অর্থাৎ এই আফরিন আপুর শ্বশুর বাড়ি, এটা কিন্তু রাস্তার একদম সাথে দোতলা একটা বাড়ি। দোতলাতে ওনারা থাকতেন আর কি। নিচে মেইন গেট, সেটা তালা দেয়া। সে নিচ থেকেই ডাকছিল, অনেকবার কিন্তু ডেকেছে, 2বার 3বার না, অনেকবার ডেকেছে। তখন এই ফাহাদ ভাই উপর থেকেই দেখলেন, যখন বারান্দায় আসেন দেখা গেল যে ইফতি নিচে দাঁড়িয়ে আছে। তাহলে উপর থেকে উনি বলছেন, এই ইফতি কি হয়েছে রে? রাতটা ছিল কিন্তু জ্যোৎস্না রাত, চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন এই ইফতি বলছে যে ফাহাদ ভাই, আপনার বন্ধু এই যে সেলিম, উনি খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি আসেন, ডাক্তারের কাছে নিতে হবে। আমি তো বুঝতে পারতেছি না যে কি করব না করব। ওই সময় উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 2টো কি 2:30টার মধ্যবর্তী কোনো একটা সময় আর কি হবে, এরকম বাজে আর কি। তো উনি বলেন যে ঠিক আছে, আমি আসতেছি এখনই। উনি দ্রুত নিচে নামেন। নিচে নেমে বাইকটা বের করে উনি ওই ইফতিকে বলেন যে তুই বাইকে ওঠ। বাইকে উঠেছেন। ওঠার পর বাইক তো চালানো শুরু করেছেন। তো এই উজানচরে কাচারি ঘাট নামে একটা জায়গা আছে, তো ওইখানেই হচ্ছে এই সেলিম ভাইদের বাসা। উনি বাইক চালাচ্ছেন। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে এই ইফতি পেছনে চুপ করে বসে আছে। এই যে ইফতি চুপ করে বসে আছে, ইফতি পিছনে বসে থাকার কারণে বাইক একটা লোড হয়ে যায় না, ওই লোডও কিন্তু ঠিক আছে। বাইকটা যে হালকা, বিষয়টা কিন্তু এরকম না। একটা মানুষ বসলে বা ওর বয়সে একটা মানুষ বসলে যেরকম লোড থাকবে, ওই রকম লোডই আছে আর কি। উনি ওনার মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে এই ফাহাদ ভাই ওই ইফতিকে বলছেন যে হ্যাঁ রে ইফতি, তুই তো আমাকে কল দিতে পারতি, এত রাতের বেলা তুই আবার আসলি এই পর্যন্ত, তো কল দিতি, আমি চলে আসতাম। এত রাতে তুই আসলি। তো সে কোনো কথা বলে না, বলে যে ভাই এত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি গাড়ি চালান। কিছুক্ষণ পর ফাহাদ ভাইয়ের কাছে মনে হলো, আচ্ছা এই এতটা পথ রাতের বেলা ইফতি একা একা কিভাবে আসলো, কিসে আসলো? কোনো অটোতে আসছে বলে তো মনে হলো না, রাস্তায় তো একটা অটোও নাই এখন, সে কিভাবে আসলো? ও তো কিছুই বললো না। তখন উনি আবার বলছেন, আরে ইফতি তুই এখান পর্যন্ত আসছিলি কিভাবে, আমার বাসা পর্যন্ত আসছিলি কিভাবে? তখন ইফতি বলে যে ভাই এত কথা বলতে পারবো না, আসছি কোনোভাবে, আপনি চলেন তাড়াতাড়ি। তো এই কথা বলতে বলতে ওনারা চলে আসেন ওই কাচারি ঘাট নামক স্থানে। ওই যে সেলিম ভাই ওনাদের বাসা, ওই বাসার কাছাকাছি। তো এই পর্যন্ত আসতে কিন্তু রাস্তায় কোনো সমস্যা হয়নি, কোনো প্যারানর্মাল ঘটনাও ঘটেনি। তো কাচারি ঘাট থেকে এই সালমান ভাইদের মানে সেলিম ভাইদের বাসায় হেঁটে যেতে হবে। রাস্তাটা খুব চিকন, তো বাইক নিয়ে ভেতরে যাওয়া যায় না, বাইকটা একটা জায়গায় রেখে তারপর যেতে হয়। ওই কাচারি ঘাটের পাশে লঞ্চ ঘাট, আর দিনের বেলাতে গ্রাম্য বাজার বসে, এখানে কিছু দোকানপাটও আছে। তো এই ফাহাদ ভাই মোটর সাইকেল থেকে নেমে উনি হাঁটা শুরু করেছেন। অল্প একটু হাঁটার পর পেছন দিকে তাকিয়ে দেখেন পেছনে ইফতি নাই। ইফতিকে দেখতে না পেয়ে উনি রাখছেন, ইফতি ইফতি কোথায় রে? তখন দূর থেকে আওয়াজ আসে, ও ফাহাদ ভাই এই যে আমি এখানে, এই যে বড় কড়ই গাছের নিচে, এদিকে আসেন। উনি দূর থেকে দেখছেন ওখানে একটা বড় কড়ই গাছ ছিল, কড়ই গাছের নিচে ইফতি দাঁড়িয়ে আছে। তখন এই ফাহাদ ভাইয়ের মেজাজটা কিঞ্চিত গরম হয়। উনি বলেন যে এই মিয়া, তুমি এইখানে দাঁড়ায় আসো, একটা অসুস্থ রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এ কথা বলার জন্য আমার কাছে আসলা? আমি এই পর্যন্ত আগাইলাম আর তুমি এই কড়ই গাছের নিচে দাঁড়ায় আসো, মজা নাও? এই কথা সমান মানে যখন শুনেছে এই ইফতি, তখন সে জোরে জোরে অট্ট হাসি হাসতে থাকে এবং বলতে থাকে, অত দূর তো যাওয়ার দরকার নাই, সেলিম ভাইকে খোঁজার জন্য আপনি তার বাসায় যাওয়ার কী দরকার, সেলিম ভাই তো এখানেই আছে। তখন ফাহাদ ভাইয়ের মেজাজ আরও গরম হয় যে এখন কি হাসার সময়? রাত বাজে কয়টা? ঘুম কামাই দিয়ে চলে আসছে এখানে বন্ধুকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য, আর তুই বেটা হাসছিস এখানে? কোথায় সেলিম, কোথায়? ওই যে উপরের দিকে তাকান। তখন উনি উপরের দিকে তাকিয়ে যারা দেখতে পান, এটা দেখে মারাত্মক ভয় পান। উনি দেখেন ওই কড়ই গাছের একটা ডালে এই সেলিম ভাই গলায় ফাঁস দিয়ে ঝুলছেন, আর এই ফাঁসের দড়িটা
গলার সাথে এমনভাবে আটকে রয়েছে, যেই জায়গাটাতে চাপ দিয়ে ধরেছে দড়িটা ওখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওনার চোখ দুটো অনেক বড় বড়, মুখ দিয়ে লালা ঝরছে, জিহ্বাটাও অনেক বড় হয়ে আছে, বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই ওই চোখের পলক পড়তে থাকে আর লাশটা হাসতে থাকে। এই দৃশ্য দেখার পর ফাহাদ ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি এক চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। এদিকে হয় কি, ওখানে কাছাকাছি যে দোকানগুলো রয়েছে, ওই দোকানগুলোর যারা মালিক, এদের মধ্যে কেউ কেউ আবার দোকানের মধ্যেই ঘুমায়। চিৎকার শোনার পর তারা চিন্তা করলে কী ব্যাপার, এখানে চিৎকার দিল কে? এরকম কয়েকজন আবার দোকান থেকে বের হয়, একজন আরেকজনকে জিজ্ঞেস করে আচ্ছা চিৎকারের আওয়াজটা কোত্থেকে আসলো। তখন তারাও দেখতে পায় যে একটা পাশে একটা বাইক দাঁড় করিয়ে রাখা। তখন তারা চিন্তা করছে নিশ্চয়ই এই বাইকওয়ালা চিৎকার দিয়েছে। ওনারা খুঁজতে থাকেন টর্চ লাইট নিয়ে। অল্প সময়ের মধ্যেই দেখতে পান যে ওই কড়ই গাছের নিচে এই ফাহাদ ভাই সেন্সলেস অবস্থায় পড়ে আছেন। ফাহাদ ভাইকে ওনারা আবার চিনতেন, সবসময় দিক দিয়ে ফাহাদ ভাই আসা যাওয়া করতেন, তো এই কারণে ওনারা সবাই ফাহাদ ভাইকে ভালো মতোই চিনতেন। ফাহাদ ভাই আবার ওনাদেরকে চিনতেন। এদিকে ওনারা তাড়াতাড়ি করে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। বেশ অনেকটা সময় পর ওনার জ্ঞান ফেরে, তো ওই লোকগুলো ধরাধরি করে ফাহাদ ভাইকে বাসায় নিয়ে এসে পরবর্তীতে এই যে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে লোকগুলো ওনারা কিন্তু ওই সেলিম ভাইকে ডাকাডাকি করেছিলেন। সেলিম ভাই ঘুমিয়েছিলেন, সেলিম ভাই উঠেছে, বলছে কী হয়েছে, এই তোমার বন্ধু এই যে ফাহাদ তো অজ্ঞান হয়ে পড়ে আছে। সেলিম ভাই বলে যে ফাহাদ এখানে কেন আসবে, ও তো বাড়িতে চলে গেল, আমরা তো সারাদিন ঘোরাঘুরি করছি চট্টগ্রামে গিয়ে, আমরা সবাই তো ক্লান্ত, ওই এখানে কেন আসলো। উনিও না বুঝতে পারতেছেন না। পরে এই যে সেলিম ভাইও এই ফাহাদ ভাইকে সাথে নিয়ে ফাহাদ ভাইকে তার বাড়িতে দিয়ে আসেন আরও লোকজনের সহযোগিতায়। তো সকাল যখন হয় তখন ফাহাদ ভাই যখন একটু স্বাভাবিক হন, ফাহাদ ভাই সব ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো সবাই বুঝতে পারে যে ঘটনাটা আসলে অন্যরকমভাবে ঘটছে। আর এই যে আগে যে একটা সাদা ধোঁয়া উনি দেখতে পেতেন, রুমের মধ্যে কি কি দেখেছেন, রাস্তা ক্রস করার সময় কী দেখেছেন, এই বিষয়গুলো পরিবারের সদস্যদেরকে বলেছিলেন আর কি। পরিবারের সদস্যরা বলেছিলেন আগে কি কিছু হয়েছিল। তখন আগের ঘটনাগুলো যখন খুলে বলেন, তখন তারা চিন্তা করেন এখন তো অতি দ্রুততার সাথে কোনো একটা কবিরাজ দেখাতে হবে। তো এই যে ফাহাদ ভাইয়ের দাদির এক ভাই, উনি আবার ঝাড়ফুঁক জানতেন, রুকিয়া করতেন। ওনাকে খবর দেওয়া হয়, তো উনি আসেন। উনি এসেই এক গ্লাস পানিতে মনে মনে কি যেন পরে ফু দিয়ে পানিটা এই ফাহাদ ভাইকে খেতে বলেন। ফাহাদ ভাই খান। এরপর উনি জিন হাজির করার প্রক্রিয়া করেন, যে ফাহাদ ভাইয়ের উপর যে আসর করছে বা বিরক্ত করছে সে আসলে কে, একে হাজির করবেন। উনি চিন্তা করেছিলেন যে ফাহাদ ভাইয়ের উপরে হাজির করবেন। একটা ঘরের মধ্যে যখন উনি হাজির করার চেষ্টা করছেন, ঘটনা যেটা হয় সেটা হচ্ছে ফাহাদ ভাইয়ের উপরে ওই জিনটার হাজির হয়নি। হঠাৎ করে রুমের ভেতর থেকে অদৃশ্যভাবে কেউ কথা বলছে, যাই আমাকে ডাকছিস কেন? তখন ওই যে যিনি হাজির করেছেন ফাহাদ ভাইয়ের দাদির ভাই, উনি বলছেন যে তুই এই ছেলেটাকে কেন বিরক্ত করছিস? তখন নাকি ওই জিনটা বলে যে আমি ওই কাচারি ঘাটের ওই কড়ই গাছটাতেই থাকি, এই ছেলেটা ওদিক দিয়ে সবসময় আসা যাওয়া করে, তো দেখে ভাল লাগছে, আমি ওর সাথে সংসার করব। এই জন্যই ওর রুমে মাঝে মাঝে আসা যাওয়া করতাম যখন ওর স্ত্রী বাসায় থাকতো না, ও আমাকেই দেখতো। তখন এই যিনি হাজির করেছেন আর কি, উনি বলেন যে দেখ ওর ঘর সংসার আছে, ওর স্ত্রী আছে, কোনো ধরনের কোনো বিরক্ত ওকে করবি না, সে তো যেতে চাই না। আর এই ধরনের আশিক জিন লেগে গেলে তারা কিন্তু যেতে চায় না। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কেমন হতে হবে এটা ওনারও জানা ছিল। উনি ওনার মতো করে যখন রুকিয়া শুরু করেছেন, তখন ওই জিনটা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ওই জিনটাকে উনি কিন্তু কোনো আঘাতও করেননি, উনি ওনার মতো করে দোয়া দুরুদ পাঠ করছেন। আর ওই জিনটা কিন্তু কারো শরীরেও প্রবেশ করেনি, ওই রুমের মধ্যে একটা গায়েবীভাবে কথা হচ্ছে। এরপর একটা সময় সে যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে ঠিক আছে আমাকে আর কষ্ট দিও না, আমি চলে যাব। এরপর নাকি ভয়ঙ্কর একটা দমকা বাতাস মনে হলো রুম থেকে বেরিয়ে গেল। যখন বের হয়ে গেল তখন জানালা, মানে রুমের মধ্যে যে জানালা দরজা রয়েছে এগুলো ধরাম করে খুলে গেল, আর তখনই বাতাসটা বাইরে বেরিয়ে গেল। যিনি হাজির করেছেন উনি বলেছিলেন যে আল্লাহর রহমতে এরপর আর কোনো সমস্যা হবে না, তবে ফাহাদ ভাইকে কিছু পরামর্শ দিয়ে দেন যে সমস্যা হবে না, কিন্তু নিজের ভুলের কারণে আবার যদি সমস্যা ডেকে আনে তাহলে কিন্তু আবার বিপদ হবে। এই জন্য রাত বিরেতে আর চলাচল করা যাবে না, ওনার চলাচলের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে। তো উনি যথেষ্ট সতর্কতার সাথে এখনও চলাফেরা করছেন। এরপরে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। ওনাদের এখন দুটা সন্তান, একজনের বয়স 2 বছর আর একজনের বয়স 6 মাস। তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি এই আফরিন আপু
তারপর ওনার হাজব্যান্ড, ওনার সন্তান যে দুইজন, ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমরা দোয়া করি আপনার ধর ওয়ার্ল্ডের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আফরিন আপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 192তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 192তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ট্রাক ড্রাইভার। ওনার পাঠানো ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। বিশেষ করে একটি ঘটনা মুন্ডহীন নারী শিরোনামে প্রচারিত হয়েছিল আমাদের থার্সডে নাইটের 111তম এপিসোডে। ওনার নাম মোহাম্মদ মাজহারুল আলম। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করতে নিষেধ করেছেন। ঘটনাটি ঘটেছিল 1985 থেকে 1990 সালের মধ্যবর্তী কোনো একটি সময়। তখনও কিন্তু এই মাজহারুল আলম ভাইয়ের জন্ম হয়নি। ঘটনাটি এই মাজহারুল আলম ভাই ওনার চাচা মহিউদ্দিন সাহেবের মুখে অনেকবার শুনেছেন। এই ঘটনাটা, এই যে মাজহারুল আলম ভাই ওনার যে ফুপু বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার খানিপুর গ্রামে, তো ওই জায়গাতে ঘটেছিল। তো ফুপুর বড় সংসার, 5 সন্তান। এই 5 সন্তান সামলাতে ওনার খুব কষ্ট হতো। এই জন্য এই মাজহারুল আলম ভাইয়ের দাদি ওনাদের পাশের গ্রামের এক নিঃসন্তান বিধবাকে ফুপুর বাসায় কাজের জন্য পাঠিয়েছিলেন, যাতে কাজে একটু সাহায্য হয়। তো উনি ছিলেন নিঃসন্তান বিধবা, যার কারণে ওনার পিছু টান ছিল না। আর উনি যে কাজের লোক হিসাবে ওখানে গিয়েছেন, বিষয়টা এভাবে বললেও ভুল হয়ে যাবে, কেননা উনি কিন্তু ওই দাদির দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন। হঠাৎ একদিন দেখা গেল গাড়িতে করে একটা লাশ নিয়ে হাজির হলো এই মাজহারুল আলম ভাইয়ের ফুপা। তো ফুপার সাথে লাশ দেখে বাড়ির সবাই ভয় পেয়ে গিয়েছিল। ঘটনাটা কি, কার লাশ? পরে সবাই জানতে পারলো এটা আসলে ওই বৃদ্ধা ভদ্র মহিলার লাশ, যিনি নিঃসন্তান বিধবা ছিলেন। মূলত উনি তো বেশ বয়স্ক হয়ে গিয়েছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, আর এই কারণেই উনি মারা যান। লাশ নিয়ে ফুপা নিজেই হাজির হয়েছেন বাড়িতে। তখন তো এরকম মোবাইল ফোন ছিল না, খবর আসতে আসতে দেরি হয়ে যেত। লাশ যখন ওনাদের বাড়িতে এসে পৌঁছালো, তখন তো সন্ধ্যা পার হয়ে গেছে। দাদি চাইলেন ওনার লাশটা রাতেই পাশের গ্রামে ওনার আত্মীয়দের কাছে পৌঁছে দিতে। বলে রাখা ভালো যে ওই এলাকায় গাড়ি যাওয়ার মতো তেমন কোনো রাস্তা ছিল না, যার কারণে আলাদাভাবে একটা ভ্যান রিজার্ভ করে নিয়ে যেতে হবে। ওনারা কিন্তু লাশটা গাড়িতেই নিয়ে আসছিলেন, কিন্তু ওই এলাকায় যাবার তো আসলে রাস্তা নাই, কী আর করা, অন্যভাবেই যেতে হবে। তখন এই যে মহিউদ্দিন চাচা, তারপর এই যে আমাদের মাজহারুল আলম ভাইয়ের এক চাচাতো ভাই যার নাম হচ্ছে বিল্লাল, তারপর ওনার ফুফাতো ভাই ইসমাইল, ওনারা 3 জন মিলে একটা ভ্যান ঠিক করলেন। গন্তব্য যে অনেক দূরে তাও বলা যাবে না, ম্যাক্সিমাম 5 কিলোমিটার মতো রাস্তা। তখন রাত বাজে 9টা, অনেক রাত এটাও বলা যাবে না। তবে গ্রামের প্রেক্ষাপটে আর ওই সময় 1985 থেকে 90 সালের মধ্যবর্তী সময়ের কথা যদি চিন্তা করি, তাহলে সেটা অনেক রাত। লাশ পাশের গ্রামে নেয়ার প্রস্তুতি নিতে নিতে বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। তখনকার দিনে মাটির রাস্তা, দুপাশে ঝোপঝাড় আর জঙ্গল, কোনো ইলেকট্রিক লাইট নেই। চাচার হাতে শুধু একটা জ্বলন্ত হারিকেন রয়েছে। ভ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর ধুলো ওড়ানো অন্ধকার রাস্তা দিয়ে ওনারা এগোতে থাকলেন। রাস্তার মাঝের প্রায় 2 কিলোমিটার জায়গা ছিল একদম শুনশান, নীরব, কোনো ঘরবাড়ি নাই। সেই রাস্তার পাশে একটা পরিত্যক্ত পুরনো বাড়ি ছিল। ভ্যানটা যখন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখা গেল বাড়ির ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসছেন। পরনে সাধারণ একটা ছেঁড়া ফাটা ময়লা শাড়ি, আর ওনার কোলে কাপড় দিয়ে পেঁচানো একটা ছোট বাচ্চা। বাচ্চাটা একদম নবজাতক শিশুর মতোই মনে হচ্ছে। ওই মহিলাটি কিন্তু ভ্যান থামালেন না, বরং ভ্যানের সাথেই হাঁটতে শুরু করলেন। চাচা প্রথমে ভাবলেন এই রাতে বাচ্চা কোলে নিয়ে এই মহিলা কোথায় যাচ্ছে। হারিকেনের আলো ওনার দিকে ধরতেই বাচ্চাটা হঠাৎ কাঁদতে শুরু করলো, কিন্তু সেই কান্নাটা কোনো বাচ্চার কান্নার মতো ছিল না। চাচা বলেছিলেন মাঝরাতে বিড়াল ডাকলে যেমন শোনায়, বাচ্চাটা মনে হচ্ছে ঠিক সেভাবে চিৎকার করছিল। হাঁটতে হাঁটতে মহিলাটি একটার সময় কথা বলে ওঠে। সে বলে ওঠে,
তোমরা আমার বোনের লাশটি আমাকে দিয়ে যাও, ও আমার বোন। চাচা তো তখন অবাক হলেন, উনি তো ওই মহিলাকে চিনতেন না, আর যে মারা গেছে ওনার কোনো বোনও ওই সময় জীবিত ছিল না। এছাড়া ওই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে মাঝ রাতে কে কিভাবে জানবে কি করে যে একটা লাশ এদিক দিয়ে যাচ্ছে? আর যদি বুঝেও থাকে, সে বুঝবে কিভাবে এটা তার বোনের লাশ? চাচার মনে কিন্তু খটকা লাগলো। উনি লক্ষ্য করলেন মহিলাটি যখন মাটির রাস্তার উপর দিয়ে হাঁটছেন তখন ওনার পায়ের কোনো শব্দ হচ্ছে না। ওই মহিলাটা মনে হচ্ছে যে হাঁটার মতো করে উড়েই যাচ্ছে, এমনটা মনে হচ্ছে। হয়তো বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাটি থেকে উপরে হাঁটার মতো করে উড়ে যাচ্ছে। এদিকে এই যে বিল্লাল আর ইসমাইল, ওনারাও কিন্তু কিছুটা টের পেলেন। ওনারা আবার পেছন থেকে ভ্যান ধাক্কা দিচ্ছিলেন। মহিউদ্দিন চাচা, বিল্লাল, ইসমাইল আর যে ভ্যান চালক, মোট 4 জন কিন্তু ওখানে ছিল। এই 2 জন তো ধাক্কা দিচ্ছে পেছন থেকে। এদিকে চাচা সাহস করে বললেন, আমরা লাশটা ওনার আপন মানুষদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি, আপনি সরে দাঁড়ান। মহিলাটা সরবে না। ওই মহিলাটা বাচ্চা কোলে নিয়ে প্রায় আধা কিলোমিটারের মতো পথ ওই ভ্যানের পাশে পাশে চললেন, আর বারবার বলছে লাশটা তাকে দিয়ে দিতে। সেই সাথে বাচ্চাটার ওই বিকট এক বিড়ালের কান্নার মতো আওয়াজ তো হচ্ছেই, এমন আওয়াজ যেটা শুনলেই মাথায় ব্যথা অনুভূত হয়, এমন একটা আওয়াজ। পরিস্থিতি এমন হয়েছিল যে ভ্যান চালক ভয়ে ঠিকঠাক মতো ভ্যানই ঠেলতে পারছিল না। চাচাও বুঝতে পারলেন যে বিষয়টা স্বাভাবিক কিছু না। উনি তো মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করেছেন। অনেকটা পথ যাওয়ার পর সামনে থেকে মনে হচ্ছে যে কেউ একজন হারিকেনের আলো বা এই টাইপের কোনো আলো নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। আর দূর থেকেও দেখা যাচ্ছে দূরে কোনো ঘর বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে আলো জ্বলছে, হয়তো বা কুপির আলো বা হারিকেনের আলো এরকম কিছু একটা জ্বলছে আর কি। তখন তো ওইদিকে ইলেকট্রিসিটি আসেনি। তখন নাকি ওই মহিলাটা অদ্ভুতভাবে মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার পর একটা গুরুগম্ভীর আওয়াজ আসলো, কাজটা তোরা ভালো করিসনি। এটা শোনার পর চাচাও সাহস করে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মনের মতো হইলেই তো সব কাজ ভালো। খেয়ে আর কাজ পেলাম না, তোমার কাছে লাশ দিয়ে দেই, যা করছি ভালোই করছি। ওনার এই কথারও কিন্তু কোনো প্রতি উত্তর আসলো না। ওই বাচ্চারও আর কোনো কান্নার সারা শব্দ নাই। ওই মহিলার সাথেও ওই কান্নার শব্দ মিলিয়ে গিয়েছে। ওই দিক থেকে আসলেই কেউ একজন আসছিল। তো সে কিন্তু যখন আসছিল জিজ্ঞেস করলো এটা কার লাশ, তখন ওনারা বললেন, উনিও পাশ কাটিয়ে চলে গেলেন। এরপর ওনারা ঠিকঠাক মতোই ওই লাশটাকে তার আত্মীয়দের কাছে পৌঁছে দিলেন। তবে পৌঁছে দেওয়ার পর এই রাস্তায় কি ঘটনা ঘটেছে এটা যখন বলা হলো, তখন ওই বাড়ির সদস্যরা এক অদ্ভুত তথ্য দিলেন। সেটা হচ্ছে, এই যিনি মারা গিয়েছেন ওনার একটা বড় বোন ছিল, উনিও বহু আগে মারা গেছেন। তবে উনি যখন মারা যান একা মারা যাননি, ওনার একটা নবজাতক শিশু ছিল। নবজাতক শিশু এবং মা একসাথেই মারা গিয়েছিলেন। এই তথ্যটা জানার পর চাচা চিন্তা করলেন যে এই যে রাস্তায় যাকে দেখলাম তার কোলেও তো একটা নবজাতক শিশু ছিল, ঘটনাটা কি? এইরকম একটা ব্যাপার ওনাদের সবার সাথে ঘটেছে। ওখানে কিন্তু ভ্যান চালক সহ মোট 4 জন মানুষ ছিল। 4 জন মানুষই কিন্তু এটা দেখেছে। এমন একটা ঘটনা এইভাবে ঘটে গেল, এটা জানার পর ওনারা নিজেরাও অনেক ভয় পেয়েছিলেন। চাচা জানিয়েছেন ওই যে ওই বাচ্চার কান্নার আওয়াজ, বিড়ালের মতো করে কান্না করছিল, ওই কান্নার আওয়াজটা উনি এখনও মনে হচ্ছে শুনতে পান। শুনতে পান বলতে কান্নার আওয়াজটা ওনার মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল, ওনার কানে এখনও সেই আওয়াজটা বাজে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মাজহারুল আলম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। দারুণ একটি ঘটনা ছিল। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। যেহেতু আপনি রাতের বেলা ট্রাক চালান, এই সংক্রান্ত কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে পাঠাবেন ইনশাল্লাহ। আর তাছাড়া গ্রামকেন্দ্রিক ঘটনা আপনি যেটা দিলেন নিঃসন্দেহে অসাধারণ। যদিও বা ঘটনা ছোট ছিল, ছোট বড় এর থেকেও বড় বিষয় যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রচার করতে পারছি কিনা। প্রিয় লিসেনার্স, আপনাদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা করতে সক্ষম হচ্ছি। আর এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই। ঘটনা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারছি কিনা সেটাই আমাদের চিন্তা।
আমাদের এপিসোড যদি 6টা ঘটনা নিয়ে আধা ঘন্টার মধ্যেও শেষ হয়ে যায়, তারপরেও আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পেরেছি। কারণ সময়টার থেকেও বড় বিষয়টা হচ্ছে আমরা ঘটনাটা সত্য বলে মনে করছি কিনা, এটাই হচ্ছে আমাদের চিন্তার একটা বিষয়। এই কারণে আমরা এপিসোডের যে লেন্থ কতটুকু দীর্ঘ হলো, 2 ঘন্টা হতে হবে, 2.5 ঘন্টা হতে হবে, এটা নিয়ে আসলে আমরা ভাবি না। এবং আপনাদের কাছ থেকে আমরা যেভাবে ঘটনা পাই, যেভাবে সিলেক্ট করি, সেভাবেই উপস্থাপনের চেষ্টা করি। তাতে ঘটনা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, আমরা কিন্তু এভাবেই করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় লিসেনার। চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 192তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 192তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জাহিদুল ইসলাম। ওনার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 4 নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নে। উনি সদ্য সরকারি তিতুমির কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে এখন একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। উনি তখন প্রাইমারি স্কুল থেকে পাশ করে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। মাদ্রাসাটি ওনাদের বাড়ির পাশেই। যেহেতু উনি প্রাইমারি অর্থাৎ জেনারেল সাইড থেকে লেখাপড়া করে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন, সোল্লা দাখিল মাদ্রাসায় উনি ভর্তি হয়েছিলেন আর কি। তো উনি আরবিতে একটু দুর্বল ছিলেন। আরবিতে দক্ষ হওয়ার জন্য ওনাদের মাদ্রাসার পাশেই যে মসজিদটা ছিল, ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তার কাছে প্রাইভেট পড়তে শুরু করেন। শুধু উনি একা নন, মোট 4-5 জন মিলে আর কি ওনার কাছে একটা ব্যাচ করে প্রাইভেট পড়তেন। ওই হুজুরের নাম ছিল ফয়েজুল্লাহ। যেহেতু মাদ্রাসা মসজিদ একসাথেই ছিল, হুজুরের থাকার জন্য মাদ্রাসার একটি রুম হুজুরকে দেওয়া হয়েছিল। তো মূলত সেই রুমেই ওনারা প্রাইভেট পড়তেন। মাদ্রাসার বর্ণনা একটু দেওয়া দরকার। মাদ্রাসাটির পূর্ব পাশে একটা দোতলা ভবন, দক্ষিণ পাশে একটি একতলা ভবন, পশ্চিম পাশে একটি দোতলা ভবন, আর এর পাশেই ছিল মসজিদ। পূর্ব পাশে এক কোনায় ওয়াশরুম আর টিউবওয়েল ছিল। হুজুর দক্ষিণ পাশের ভবনের একটি রুমে থাকতেন, যার পেছনে ছিল ঘন জঙ্গল আর বাঁশঝাড়। তো এই যে জাহিদুল ভাই, ওনারা কিন্তু বেশিরভাগ সময় সন্ধ্যার পর পড়তে যেতেন, কখনো আবার এশার সালাত আদায় করার পর পড়তে যেতেন, আবার কখনো হুজুরের সাথেই রাত্রে ওনারা থেকে যেতেন, গল্প শুনতেন। তো একদিন এরকমই পড়ার ফাঁকে এই জাহিদুল ইসলাম ভাইয়ের এক বন্ধু, যার নাম হচ্ছে ফয়সাল, তার আবার জল বিয়োগ করার দরকার হয়। তো সে গিয়েছে জল বিয়োগ করার জন্য। তো যখনই সে বসেছে, হঠাৎ করে ওই সময় ইলেকট্রিসিটি চলে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুমের ভিতর তো যদি হঠাৎ করে আলো বন্ধ হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে কিন্তু। আর ওইখানে তো এমন একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ, আলো বন্ধ হয়ে গেলেও কিন্তু হালকা হালকা যে আলো, বলতে যেটা বোঝাতে চাচ্ছি, চাঁদের হালকা আলো যদি থাকে তাহলে কেমন দেখা যাবে। আবার হঠাৎ করে যদি চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু ওই অন্ধকারটা চোখে সইয়ে নিতে অল্প কিছুটা সময় লাগে। তো হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, আর ওই ওয়াশরুমের ওখানে তো আলো ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ার কারণে তার চোখে একটু সয়ে নিতে সময় লেগেছিল 10 সেকেন্ডের মতো। ওই সময় সে খেয়াল করলো যে ওয়াশরুমের যে বেড়াটার ওই পাশে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে, অথচ ওইখানে কিন্তু কারো দাঁড়িয়ে থাকার কথা না। মনে হচ্ছে কালো একটা অবয়ব এরকম একটা কিছু দাঁড়িয়ে আছে। তো ফয়সাল আবার বলে ওঠে, এই কে রে, ও পাশে কে? যখন এটা বলেছে তখনই ঘটে একটা ঘটনা। মনে হচ্ছে ওই পাশ থেকে কেউ একজন ওই বেড়ায় সজোরে দিয়েছে একটা লাথি, আর ওই বেড়াটা কাত হয়ে ভেঙে ওই ফয়সালের গায়ের উপরে পড়েছে। তবে ফয়সাল ব্যথা পেয়েছে বিষয়টা এরকম না, এটা তো একটা হালকা বেড়া ছিল। তো ফয়সাল ওখান থেকে সরে চলে আসে। ফয়সাল ওখানে আর কাউকে দেখে না। যখন আবার চোখের একটা সহনীয় ক্ষমতা চলে আসে ওই অন্ধকারে, তখন দেখেছে যে ওখানে কিছু নেই। যখন সে হুজুরের কাছে আসে, হুজুরের কাছে এসে বলে যে এই ঘটনাটা ঘটছে, তখন ওই হুজুর বলে, আরে ও কিছু না, মনে হয় কুকুর বিড়াল টিড়াল ছিল। এদিকে ফয়সাল চিন্তা করছে, কুকুর বিড়াল যদি হয় তাহলে এত বড় একটা কালো অবয়ব আমি দেখলাম কেন? এটা হচ্ছে ফয়সালের মাথায় আসছে। যাই হোক, ফয়সাল এটা নিয়ে আর তেমন কোনো কথা বাড়ায়নি। তবে এরপর থেকে প্রায় শোনা যেত ছাদের উপর কেউ হাঁটলে যেমন শব্দ হয় এমন শব্দ হচ্ছে,
কেউ আবার মাদ্রাসার জানালায় টোকা দিচ্ছে। তবে গুরুতর কোনো সমস্যা করছে না, যেহেতু ওনারা হুজুরের কাছে থাকতেন, মাঝে মাঝে ওনারা এরকম থাকতেন আর কি। তো এরকম থাকার একটা রাতের ঘটনা, একদিন রাত 3টার দিকে জল বিয়োগ করার জন্য এই জাহিদুল ইসলাম ভাই বাইরে গিয়েছেন। উনি দেখেন মসজিদের বারান্দায় কেউ একজন নামাজ পড়ছে। তো কাছে গিয়ে দেখতে চেয়েছিলেন যে এত রাতের বেলা গ্রামের মসজিদে কে আসবে নামাজ পড়ার জন্য। উনি কাছাকাছি গিয়েও আবার কি মনে করে ফেরত আসলেন, চিন্তা করেন যাই হুজুরকে গিয়ে বলি। হুজুরকে যখন ডাক দিয়েছেন, হুজুর ভাই খবরদার ওদিকে যাবি না, যা তুই যে কাজ করার জন্য বের হয়েছিস সেটা করে এখনই গিয়ে শুয়ে পড়। তো উনি সেটাই করেছেন। উনি আর ওই মসজিদের ওইদিকে অ্যানালাইসিস করার জন্য যান নাই যে ওখানে আসলে কে নামাজ পড়ছে। তো একদিন হয়েছে কি, ওনাদেরই একজন ছাত্র ভাই সে আবার দাঁড়িয়ে জল বিয়োগ করছিল। ওই সময় কে যেন তার ঘাটটা ধরে পেছন দিকে শুকনো মাটির উপর আছাড় মেরেছিল। তো আছাড় খাওয়ার পর সে যে অনেক গুরুতর ব্যথা পেয়েছে বিষয়টা এরকম না, মানে ওইভাবেই আছাড়টা দিয়েছিল, মানে মাটিতে ফেলে দিয়েছিল এক পাশ করে। সে দেখে যে আশেপাশে কেউই নেই, সে তো বুঝতে পেরেছে যে কেন এমনটা হয়েছে। মাঝে মাঝে নাকি ওই মাদ্রাসার ছাত্ররা দিনের বেলাতে হোঁচট খেত, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে কারো পায়ের সাথে পা বেঁধে গেছে, পড়ে গেছে। অনেক সময় আমরা চলার পথে যদি কারো শরীরের সাথে ধাক্কা লাগে, কারো পায়ের সাথে পা বেঁধে যায়, যেমনটা হয় ওই রকম কিন্তু তারা ফিল করতো। আবার মাঝে মাঝেই তারা ফিল করতো কেউ তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কে হেঁটে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। হাঁটার সময় এক ধরনের শব্দ হয় না, ওরকম শব্দ কিন্তু হতো। আবার ওয়াশমের ছাদ থেকে মাটি থেকেও লাফ দিচ্ছে, ধরাম করে একটা শব্দ হচ্ছে, কিন্তু শব্দ শোনা গেলেও কে যে লাফ দিল এটা দেখা যাচ্ছে না। এরপরে আর একটা ঘটনায় আসি। ক্লাস 6 পর্যন্ত কিন্তু এই যে জাহিদুল ইসলাম ভাই ওই হুজুরের কাছে প্রাইভেট পড়েছেন। ক্লাস 7-এ ওঠার পর 2012 সালে ওনার অন্যান্য ক্লাসমেট সহ আরও যারা ছিলেন আর কি, তারা অন্য আরেকজন টিচারের কাছে পড়তেন। তো ওনার নাম ছিল রতন। উনি হিন্দু ছিলেন। ওই সময়ে উনি কবিরাজিও করতেন, অনেকে তাকে রতন কবিরাজ বলে ডাকতেন। উনি হিন্দু হলেও উনি ওনার ধর্মের কিন্তু সব আচার অনুষ্ঠানগুলো পালন করতেন, ধর্মের অনুশাসনগুলো মেনে চলতেন। অর্থাৎ উনি একজন প্র্যাকটিসিং হিন্দু বলতে হবে আর কি। উনি যথেষ্ট ধর্মভীরু একজন মানুষ ছিলেন আর কি, সবসময় পূজা অর্চনা প্রার্থনা এটার মধ্যেই থাকতেন আর কি। আর ওনাদেরকে এই যে জাহিদুল ইসলাম ভাই সহ ওনার যে স্টুডেন্টরা ছিল তাদেরকে বলতেন যে তোমরা যারা মুসলিম আসো ঠিকঠাক মতো নামাজ পড়বা, নামাজের তাগিদ দিতেন। দেখা যেত যে উনি পূজার সময় পূজা করতে চলে গেছেন, তাদেরকে বলতেন তোমাদের নামাজের সময় হয়েছে, যাও নামাজ পড়ে আসো। মানে এইভাবে কিন্তু উনি অন্যদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তাগাদা দিতেন। আর উনি যে কবিরাজিগুলো করতেন, কখনোই উনি টাকার বিনিময়ে কোনো খারাপ কাজ করেছেন এমন কথা শোনা যায় না। উনি ওনার যতটুকু জানা ছিল, যতটুকু জ্ঞান ছিল, সেই জ্ঞানটা কাজে লাগিয়ে কারো সমাধান দিতে পারতেন হয়তোবা। তারপরে কিছু কিছু ক্ষেত্রে কাজও হতো, মানুষও উপকার পেত। তো এরকম করে ওনার চলছিল আর কি। তো ওনার কাছে একটা ব্যাচের মতো করে পড়তেন আর কি। ওনারা রাতের ব্যাচের স্টুডেন্ট ছিলেন। স্কুলের 4 জন আর মাদ্রাসার 5 জন, সর্বমোট 9 জন ওই রাতের ব্যাচে ছিলেন। রাতে এই জাহিদুল ইসলাম ভাই সহ আরও 2 জন, মোট 3 জন যখন আসতেন মাঝে মাঝে ওনার বাসাতেই থাকতেন, যদিও বা এনাদের বাসা কাছাকাছি আর কি ওই টিচারের, তারপরও থাকতেন আর কি। আর এই রতন কবিরাজ যিনি বা রতন স্যার, ওনার বাসার সামনের রুমের পশ্চিম পাশে একটা খাট, পূর্ব পাশে আর একটা খাট। স্যার পূর্ব পাশের খাটে ঘুমাতেন আর ওনারা পশ্চিম পাশের খাটে ঘুমাতেন, মাঝে মাঝে যদি থাকতেন আর কি। রাতে নাকি এই জাহিদুল ইসলাম ভাই প্রায়ই ঘুমের ভিতরে একটা শব্দ শুনতে পেতেন, সেটা এমন যে কাউকে লাথি মারলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ। একদিন অবশ্য স্যারকে জিজ্ঞেস করেছিলেন ওনারা যে স্যার আসলে এই যে শব্দগুলো এগুলো কেন হয়। তখন স্যার বলেছিলেন যে উনি যে কাজগুলো করেন, দেখা যাচ্ছে যে কিছু দুষ্টু জিনদেরকে তাড়িয়ে দিয়েছেন, এরা আবার শত্রু হয়ে যায়, এরা নাকি মাঝে মাঝে জ্বালাতন করার জন্য আসে। তখন ওদেরকে লাথি দিলে ওরা নাকি ওই ঘরের বেড়ার উপর গিয়ে পড়ে, তখন শব্দ হয়। আর একটা বিষয় ওই রতন স্যার বলে দিয়েছিলেন যে কখনো যদি এরকম কেউ বিরক্ত করতে আসে তাহলে বাম হাত বা বাম পা দিয়ে আঘাত করতে, ডান হাত বা ডান পা দিয়ে আঘাত করলে নাকি এরা তেমন একটা ব্যথা পায় না। মানে এমনটা তার যুক্তি ছিল, যেহেতু উনি কবিরা ছিলেন, উনি ওনার মতো করে বলেছেন আর কি। তো একদিন রাতে হঠাৎ এই জাহিদুল ইসলাম ভাই সহ আরও যে কয়েকজন ছিলেন আর কি, ওনারা ওই রাত্রে ওখানে ঘুমিয়েছেন, একজনের ঘুম ভেঙে যায়। ওই ঘরটা কিন্তু কাঠের ছিল, আর কাঠের যে ঘর, এই ঘরের যেই দেয়াল,
দেখা যাচ্ছে যে সেখানে এক ধরনের লোহার পাত ব্যবহার করে ওই পাতের সাথে বিভিন্ন কাঠগুলো সমান্তরালভাবে সাজিয়ে দেয়াল তৈরি করা হয়। আর মেঝে থেকে ওই কাঠের মাঝখানের গ্যাপ থাকে প্রায় 2 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, ক্ষেত্র বিশেষে 3 ইঞ্চিও থাকতে পারে। বাতাস আসা যাওয়া করার জন্য এরকম উচ্চতা কিন্তু অনেকে রাখে গ্রামে। তো রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখেন যে এই যে মেঝে এবং কাঠ, উপরের অংশের কাঠ, যেহেতু কাঠের বেড়া ছিল আর কি ঘরে, এর মাঝখানের ফাঁকা দিয়ে বিড়ালের মতো কিছু একটা ঢুকছে। ঢোকার পর আস্তে আস্তে আকারটা বড় করে ফেলে। এটা কি মানুষ না অন্য কিছু, এটা বোঝা যাচ্ছে না। হালকা ডিম লাইটের আলোতে, মানে খুবই হালকা ডিম লাইটের আলো ছিল ওখানে, অতটুকুতে আর কতটুকুই বা বোঝা যাবে আর কি। দেখা গেল ওই জিনিসটা আস্তে আস্তে ওই যে রতন স্যারের টেবিলের কাছে চলে গেল। তারপরে মনে হলো ছোট্ট একটা আলো জ্বালালো। এটা কি আসলে টর্চ লাইট নাকি কোনো হারিকেনের আলো বা ছোট্ট কোনো পিডিম, এটা বোঝা যাচ্ছে না। ওই টেবিলে কিন্তু স্যার কিছু কবিরাজির বইপত্র রাখতেন। মনে হচ্ছে যে একটা কবিরাজির বই সে বের করলো, পৃষ্ঠা উল্টালো পাল্টালো। এই আলোতে কিন্তু কে এসেছে তার চেহারা কিন্তু বোঝা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ এরকম করে আবার বইটা সুন্দর করে রেখে দিয়ে ঠিক যেভাবে এসেছিল ওভাবেই চলে গেল। আস্তে আস্তে আকার ছোট করে ফেললো, তারপর বিড়ালের মতো কিছু একটা হয়ে ঘরের নিচ দিয়ে চলে গেল। পরে সকালবেলা যখন স্যারকে এই জাহিদুল ইসলাম ভাই জানালেন যে এই ঘটনা, তখন স্যার বললেন যে অমাবস্যা রাতে, আবার দেখা যাচ্ছে শনি মঙ্গলবার রাতে নাকি কেউ কেউ আসে। তবে রতন স্যার মানা করে দিয়েছিলেন, যদি ওরা থাকা অবস্থায় এরকম কেউ কিছু দেখেও খবরদার, ডাক যেন না দেয়, কোনো শব্দ যেন না করে, ভয় না পায়। এরা এদের মতো ঘুমাবে। চোখ খুলে যদি দেখেও তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু ভয় পাওয়ার দরকার নাই, এদেরকে ডাকাডাকি করার দরকার নেই, এমনটাই বলে দিয়েছিলেন। আসলে ঘটনাটা কি সত্য কিনা, এইটার সত্যতা যাচাইয়ের জন্য এক অমাবস্যার রাতে ঘুমানোর ভান করে শুয়েছিলেন এই জাহিদুল ইসলাম ভাই। ঠিক মধ্যরাতের দিকে দেখেন যে ওই যে ঠিক ওই ঘটনা, যে নিচ দিয়ে বিড়ালের মতো কিছু একটা অবয়ব ভেতরে ঢুকেছে। তারপর শরীরটাকে একটু বড় করেছে, ছোট টর্চের হালকা আলো জ্বালিয়ে বই থেকে কি যেন একটা ঘাটাঘাটি করলো, এরপর আবার একই রকমভাবে চলে গেল। মনে হলো ছোট্ট একটা টর্চ, তবে এত ছোট টর্চ এটা গ্রামে আসলে মানুষের কাছে ওভাবে দেখা যেত না। এরপরে আর একটা অদ্ভুত ঘটনা ঘটতো, সেটা হলো যে প্রায়শই নাকি ওনাদের শার্ট প্যান্টের পকেটে টাকা পেতেন। ভেবেছিলেন হয়তো বা ভুলে টাকাগুলো পকেটে ওনারা রেখে দিয়েছিলেন, খেয়াল নেই। কিন্তু এরকম একবার দুবার না, মাসের পর মাস এরকম পেয়েছেন। এক একদিন এক একজনের জামা প্যান্টের পকেটে টাকা পাওয়া যেত, বেশি নাই, 50 থেকে 60 টাকার মতো এরকম আর কি। স্যারকে জানানোর পর স্যার বলেছিলেন যে এটা কিন্তু অপব্যবহার করা যাবে না, খাওয়া দাওয়া করতে হবে, হয় নিজে খেতে হবে, না হয় অন্য কাউকে খাইয়ে দিতে হবে, এছাড়া অন্য কোনো কাজে টাকা ব্যবহার করা যাবে না। আর খারাপ কাজে তো করাই যাবে না, বিড়ি সিগারেটের ধারে কাছেও যাওয়া যাবে না। এই জিনিসটা মূলত ওই যে যারা আসতো স্যারের কাছে, দেখতো যে এখানে বাচ্চারা শুয়ে থাকে, কোনো ডিস্টার্ব করে না, এরাও কিন্তু টের পেত যে তাদেরকে দেখছে। তো ওরাই খুশি হয়ে মূলত ওদেরকে নাস্তা করার জন্য টাকাটা রেখে দিত কারো না কারো প্যান্টের পকেটে। আর স্যার এই কথা বলার পর এ টাকা দিয়ে ওনারা বিকালের নাস্তা করতেন। একদিন ওনারা সবাই বৃহস্পতিবার রাতে পড়ার ফাঁকে নামাজের যে টাইমটা দিয়েছিল সেই টাইমে ওনারা নাস্তা করতে গিয়েছেন আর কি। তারপর নাস্তা করে নামাজ পড়েছেন। তারপরে একটা ঘটনা ঘটে যে ওনাদের একজন একটা দুষ্টামি করেছে, ওনাদের এক সহপাঠী লুঙ্গি ধরে টান দিয়েছে, টান দিয়ে লুঙ্গি খুলে একটা গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। মজা করে এই দুষ্টামিটা করেছে, যদিও বা এটা করা খুবই একটা বাজে কাজ। এরপর লেখাপড়া শেষ করে, শুক্রবার তো ছুটি, পরদিন ছুটি, এই কারণে ওই রাত্রে আর কেউ বাসায় ছিল না। তবে যে এই লুঙ্গি টান দিয়ে খুলে ফেলেছিল তার এক সহপাঠীর, মানে এই দুষ্টামিটা যে করেছিল, সে অবশ্য ওই রাত্রে বাড়িতে যায় নাই, সে ঘুমিয়েছিল একটা চকির উপরে। সেও তো রাতে লুঙ্গি উপরেই ঘুমাতো। সকালে উঠে দেখা গেল যে উনি কাঁথা গায়ে দেয়া, তার পরনে লুঙ্গি নেই, আর ওই লুঙ্গিটা খাটের স্ট্যান্ডে, মানে ওই চকির যে একটা স্ট্যান্ড ছিল মশাই টানানোর জন্য, ওখানে ঝুলানো। এটা উনি পরবর্তীতে বলেছিলেন আর কি, এই ঘটনা ঘটছে। কারণ উনি যে এরকম একটা কাজ করছেন এটা ওখানে থাকা অশরীরী যারা আছে এরা আসলে পছন্দ করেনি। এছাড়া অন্যান্য সময় যে রোগীগুলো আসতো ওই স্যারের কাছে, তখন ট্রিটমেন্ট করার সময় ওই স্যার নাকি দেখিয়ে বলতো, এরা কিন্তু আমার ছাত্র, এদের ক্ষতি করবি না তো কখনো,
এরকম নাকি স্টেটমেন্ট নিত যে না ক্ষতি করবে না, এরপর তাদেরকে ছেড়ে দিত। পরবর্তীতে স্যারের ব্যস্ততা এতটাই বেড়ে যায় যে উনি আর টিউশনই করাতে পারেন নাই, কোনো ব্যাচই পড়াতে পারেন নাই, এত ব্যস্ততা বেড়ে যায়। তা আল্লাহর রহমতে এরকম জিনিসগুলো দেখলেও গুরুতর কোনো সমস্যার মুখোমুখি ওনারা হননি। করোনার সময় এই জাহিদুল ইসলাম ভাইদের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন তারা মোটামুটি লেখাপড়ার কারণে বাইরে থাকতেন। করোনার সময় সব তো বন্ধ হয়ে গেল, লকডাউন হয়ে গেল, সবাই বাড়িতে চলে আসছিলেন। তখন বন্ধুবান্ধবরা মিলে অনেক আড্ডা দিতেন। তো ওনাদেরই এক ফ্রেন্ডের নানা বাড়ি ওনাদের এলাকার পাশেই ছিল। তো তার যে নানা বাড়িটা সেখানকার যে অবস্থানটা বা সেখানে একটা বিল ছিল, বিলের এমন একটা জায়গায় পড়ছে বলা চলে যে বিলের মধ্যে পড়েছে। মূলত তার পুরনো যে বাড়িটা ছিল সেখান থেকে এসে ওই জায়গাটাতে নতুন করে বাড়ি বানিয়েছে। একদিন গ্রীষ্মের বিকেলে এই জাহিদুল ইসলাম ভাইয়ের বন্ধু তো তার ওই নানার বাড়ির ওইদিকে যাবে কি জন্য কাজে, তো ওনারা ভাবছেন আমরাও যাই, বিলের ওইদিকে আড্ডা দেওয়া যাবে। বিলের ওইদিকে কিন্তু প্রচুর বাতাস থাকে, একদম প্রাকৃতিক বাতাস, সুন্দর ফুরফুরে বাতাস। আর এমনিতেও সবাই বিলের ওই দিকটাতে হাঁটতে যায় দিনের বেলাতে, বিশেষ করে বিকেল বেলাতে। তো ওনারা ওই বন্ধুর নানার বাড়ির কাজ শেষ করে শেষ বিকেলের দিকে হাঁটতে হাঁটতে প্রায় বিলের মাঝখানে চলে আসছিলেন যখন, তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। বলে রাখা ভালো যে ওনারা যেই জায়গাটাতে ছিলেন ওইখানে কিন্তু বছর 2 বার ফসল তোলা হয়, 2 বার ফসল তোলা হয় আর কি। ওই জমিতে গ্রীষ্মের ফসল তোলা হয়েছে, তখন খালি মাঠে অনেক বাতাস। ওই চিন্তা করেই ভেবেছেন যে এখানে বসে আড্ডা দেই। তো ওনারা যেখানে বসেছিলেন সেখানের পাশে একটা পুকুর বা একটা বড় খাদের মতো ছিল, যেটা চারপাশে গাছ লাগানো ছিল। আর ওই জায়গাতে নাকি একটু সমস্যা আছে, দিনের বেলাতেও ওখানে নাকি মানুষ এই জিনের আক্রমণের শিকার হয়েছে। আর তখন তো ওনাদের মাথায় এত কিছু ছিল না, আর ওনারা তো আর একা নন, কয়েকজন মিলে আছেন আর কি। ওই সময় বুদ্ধি করে খড়কুটো দিয়ে একটু আগুনও জ্বালিয়েছিলেন। তো কথা বলতে বলতে গল্প করতে করতে রাত প্রায় 10টা বেজে গিয়েছে, এতটা সময় পার করে ফেলেছেন। হঠাৎ করে ওনারা দেখেন ওনাদের থেকে আরও দূরে কেউ আগুন জ্বালাচ্ছে, ওই আগুন আবার নিভে যাচ্ছে। তো ওনারা ভেবেছেন হয়তো বা ওনাদের মধ্যে কেউ হবে, কারণ অনেকেই তো ওই লকডাউনের কারণে বাড়িতে চলে আসছেন, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, এই জন্যই হয়তো বা তারা এখানে এসে তাদের মতো করে আড্ডা দিচ্ছে। তো এই জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে ফয়সাল নামের একজন ছিল, সে বলছে চল তো গিয়ে দেখি ওরা কারা। তখন আর এক বন্ধু যার নাম হচ্ছে রাকিব, সে বলে আরে ওখানে আবার যাওয়ার দরকার কি, ওরা ওদের মতো করে সময় কাটাক, ওরা ওদের সার্কেল নিয়ে গল্প গুজব করছে, আমরা ওখানে গিয়ে ওদেরকে বিরক্ত করার কোনো দরকার আছে নাকি। তো মানা করার পর ফয়সালের দিকে যায়নি, কিন্তু দূর থেকে চিৎকার দিয়ে বলে এই কে রে ওখানে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তখন ফয়সাল জোরে একটা সংকেত দেয়, অনেকে কিন্তু দূর থেকে এরকম সংকেত দেয়, গ্রামে আমরা একটা দেখি কু বলে একটা চিৎকার দেয়, তো ওই রকম করে একটা চিৎকার দিয়েছে। যখন এই চিৎকারটা দিয়েছে ওই পাশ থেকে ঠিক সেম চিৎকারটা মানে রিপ্লাই দিয়েছে। ফয়সাল যতবার এরকম শব্দ করে ততবারই ও পাশ থেকে ওই শব্দটা করে, তবে আরও জোরে করে করে, প্রতিবারে মনে হচ্ছে ওই পাশের শব্দটা একটু একটু করে জোরে হচ্ছে। তখন ওনারা চিন্তা করছেন দেখি তো যাই, ওখানে মনে হয় আমাদেরই বন্ধুবান্ধব কেউ আছে, নাহলে এরকম করে রিপ্লাই দিচ্ছে কেন। ওনারা উঠে যখন দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ওই দিকটাতে যাওয়া শুরু করছেন যে ওখানে কারা আছে দেখতে যাবে, হঠাৎ করে মনে হলো দমকা বাতাস শুরু হয়ে গেছে, বাতাস তাদেরকে ওদিকে যেতে দিচ্ছে না। এরপরে মনে হলো যে বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। ওনারা তখন উল্টো দিকে ঘুরে দৌড়ানো শুরু করেছেন যে কিসের কি, কে আসে না আসে পরের কথা, আগে বাড়ির দিকে যাই, যদি ঝড় ফাইনালি শুরুই হয়ে যায়। ওনাদের কাছে মনে হচ্ছিল ওনারা যখন দৌড়াচ্ছিলেন বাতাস এমনভাবে ওনাদেরকে ধাক্কা দিচ্ছিল মনে হচ্ছে ওনারা উড়ে উড়ে দৌড়াচ্ছেন। ওই সময় ওনারা বেশ ভয় পেয়ে যান যে এমনটা তো হওয়ার কথা না, নিজেদের শেখা দোয়া দুরুদ ওনারা পড়ছিলেন। ওনাদের একজন যে বন্ধু সাথে ছিল যার নাম রাকিব, ওই রাকিবের নানার বাড়ির কাছাকাছি যখন ওরা চলে আসেন তখন বাতাস কমতে শুরু করেছে, এরপর ওনারা চলে আসছেন আর কি। এরপরে ওই জায়গাটাতে ওনারা অনেকবার গিয়েছেন, তবে ঠিক যেই জায়গাতে ওই যে যারা বসেছিল একটা শব্দের রিপ্লাই দিচ্ছিল ওই দিকটাতে ওনারা যান নাই। আর ওদিকে গেলেও, বিশেষ করে বিলে গেলেও রাত 8টার পরে কখনোই বিলে আর অবস্থান করেননি। এছাড়াও নাকি করোনার সময় ওনারা রাতেও অনেক আড্ডা দিয়েছেন, সেই মাদ্রাসা মাঠেই অনেক কিছু চোখে পড়তো, যেমন হঠাৎ করে দেখা যেত যে বিড়াল চলে আসছে, আবার চোখের সামনে থেকে বিড়ালটা উধাও হয়ে গেছে,
হঠাৎ করে মসজিদের অজুখানার বাতি জ্বলে ওঠে, যদিও বা কেউ নেই। আবার দেখা গেল যে বাতি একাই নিভে গেছে। আবার অমাবস্যার রাতে দেখা গিয়েছে যে ওনারা যখন ডাব চুরি করে খেতেন, বাগান থেকে জাম্বুরা পেরে খেতেন, সাধারণত যেটা হয় গ্রামের উঠতি বসি ছেলেরা যা করে আর কি, তো এরকম করার সময়ও খুব একটা সমস্যা ফেস করেননি। মাদ্রাসার মাঠ থেকে এই জাহিদুল ইসলাম ভাইদের বাড়িতে যাবার দুইটা রাস্তা ছিল, একটা সামনের দিক দিয়ে আর একটা পেছনের দিক দিয়ে। পেছনের দিকটা এরকম ছিল যে ঘন জঙ্গল ছিল, ওখানে নাকি অনেকের সাথে খারাপ কিছু ঘটেছে। জাহিদুল ইসলাম ভাই জানিয়েছেন উনি আবার একা হাঁটতে পছন্দ করেন। বেশিরভাগ সময় উনি ওই জঙ্গলের সাইডটা দিয়ে হাঁটতে পছন্দ করতেন একা একা, যেহেতু ওদিকে লোকজন কম যায় আর কি। অনেক সময় দেখা যেত যে উনি হাঁটছেন, হঠাৎ করে একটা বড় সাইজের বিড়াল দূর থেকে ওনার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তো উনি আর কোনো ধরনের কোনো সারা শব্দ করতেন না, ওই বিড়ালটাকে বিরক্তও করতেন না। উনি বিড়ালটাকে বা এরকম কোনো কিছু দেখলে সালাম দিয়ে দিতেন। আবার দেখা যেত উনি হেঁটে যাচ্ছেন, কোনো একটা নির্দিষ্ট ডাল নড়াচড়া করছে, উনি বুঝতে পারতেন যে ওখানে কিছু একটা আছে, ওনাকে সংকেত দিচ্ছে, তখন উনি সালাম দিতেন। এর কারণে দেখা যেত যে ওনার সাথে বড় ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা উনি ফেস করেননি বলে জানিয়েছেন। মসজিদের সেই হুজুর বেশ কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন ওনাদেরকে, এখনও সেই আমলগুলো করে যাচ্ছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জাহিদুল ইসলাম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 192তম এপিসোডের পঞ্চম ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 192তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ আসাদুল্লাহ। ওনার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর পুটিমারি ইউনিয়নের একটি গ্রামে। উনি বর্তমানে একটি টেক্সটাইল কারখানায় কর্মরত রয়েছেন। উনি জানিয়েছেন যে অনেকদিন ধরেই আমাদের সাথে উনি আছেন, আর এটি ওনার পাঠানো প্রথম ঘটনা। এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার দাদুর কাছে, আর ঘটনাটি ওনার দাদুর সাথেই ঘটেছিল। ওনার দাদুর নাম ছিল নওশাদ। তিনি ছিলেন একজন কবিরাজ, এলাকায় বেশ পরিচিত এবং নাম করাই ছিলেন বলতে হবে। দাদুর সাথে ঘটনাটি ঘটেছিল আনুমানিক 1980 সালের দিকে। তখন কিন্তু গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সীমিত ছিল, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না। বেশিরভাগ মানুষ পায়ে হেঁটেই চলাচল করত, যেহেতু মেঠো পথ ছিল সেখানে প্রচুর। এখন তো বিভিন্ন জায়গায় পাকা হয়ে গেছে, ইটের রাস্তাও হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না। বর্ষাকালে এই পথ দিয়ে হাঁটা অনেক দুরূহ হয়ে যেত। দূরের জায়গায় যেতে হলে গরুর গাড়িতে যেতে হতো, আর যদি নৌপথে যাওয়া যায় সেক্ষেত্রে নৌকা ব্যবহার করত। সড়ক পথে অর্থাৎ যদি পায়ে হেঁটে যেতে হয় তাহলে গরুর গাড়ি ছিল ভরসা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবার জন্য। দাদু তার বোনকে বিয়ে দিয়েছিলেন পাশের একটি গ্রামে, সেই গ্রামের নাম ছিল ডিগ্রির চর। তো ওনাদের ওই সময়টাতে ওই ডিগ্রির চরে যেতে হলে একটি নদী পার হতে হতো। তখনকার দিনে কিন্তু অনেক জিনিস সবার ঘরে থাকতো না, যেমন দা, কুড়াল, এই ধরনের কিছু জিনিস কিন্তু অনেকের ঘরে থাকতো না। যখন প্রয়োজন হতো তখন একজন আরেকজনের কাছ থেকে ধান নিয়ে যেত। যেহেতু দা, কুড়ালের ব্যবহার তো সবসময় আসলে মানুষের থাকে না, যারা ওই প্রফেশনে থাকে, কাঠ কাটে বা গাছ কাটে, তাদের ক্ষেত্রে এটা সবসময় লাগে। কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতে তো বাসার এক কোনায় পড়ে থাকে। আবার বেশি দিন পড়ে থাকলে জং পড়ে যায়, ধার করতে হয়। এই কারণে অনেক সময় মানুষ এগুলো অন্যকে দিত কিছু সময়ের জন্য, সে কাজ করলেও তো ওই ধারটা আর নষ্ট হচ্ছে না। তো দাদুর তো একটা বেশ মোটামুটি ভারী একটা দা ছিল। দাদুর বোনের হাজবেন্ড তার ঘরের একটা কাজের জন্য দাদুর কাছ থেকে এটা নিয়ে গিয়েছিলেন। এদিকে প্রায় এক সপ্তাহ পর দাদুর একটা কাজের দরকার হয়ে পড়ে। তখন তার তো মনে পড়ে যে তার বোনের হাজবেন্ড তো এটা নিয়ে গিয়েছিল, উনি যে কোনো কারণেই হোক, ব্যস্ততার কারণেই হোক, আর দিয়ে যেতে পারেনি। তো এটা উনি আনতে যাবেন বলে মনস্থির করলেন। উনি রওনা দিয়েছেন দুপুরের পরপরই। তো ওই গ্রামে যেতে খুব বেশি সময় লাগেনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রওনা দিয়েছেন, হাঁটতে হাঁটতে চলে গেছেন। তখন আসরের আজান দেয়নি আর কি। তো যখন বোনের বাসায় গিয়েছেন তখন দেখলেন যে বোন ভাইকে দেখে তো খুবই খুশি। এমন সময় আসছেন, এই সময় তো আসলে রান্না বাড়া ওই তখনও হয়নি রাতের, কারণ তখন তো সন্ধ্যাই লাগেনি, বিকালবেলা। কি রান্না করবে একটু ব্যতিব্যস্ত হয়ে যান আর কি। তখন দাদু বলেন যে এত ব্যতিব্যস্ত হতে হবে না, আমি একটু পরেই চলে যাব। তো তোর স্বামী কই?
এই কথা বলতে বলতেই তার স্বামী এসে বাসায় ঢুকে পড়ে। সেও তো দেখে খুশি, গল্পগুজব শুরু হয়ে যায়। আরও আশেপাশের কয়েকজন এসে গল্পগুজব শুরু করে দেন। এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে ভাব দাদু তো চলে যাবেন। এদিকে ওনার বোন ওই সময়ে যতটুকু আপ্যায়ন করার জন্য কিছু একটা রান্না করতে পেরেছিলেন সেটা পরিবেশন করেন। তো দাদু খেয়ে দিয়ে সন্ধ্যার আগেই দাটা হাতে নিয়ে বেরিয়ে পড়েন। ঘটনা কিন্তু এখান থেকে শুরু। দাদু নদীর পাড় ধরে হাঁটি হাঁটি পা করে আসছিলেন আর কি। হঠাৎ একজন পরিচিত লোক তাকে ডেকে বলে, ও কবিরাজ সাহেব, এদিকে আসেন। বোনের বাড়ি থেকে আসলেন নাকি? তো দাদু দেখলেন, এদিকে আসেন, বোনের বাড়ি থেকে আসলেন। দাদু দেখলেন তারই পরিচিত কয়েকজন মানুষ মিলে জমি থেকে মিষ্টি আলু তুলছে আর সেগুলো বস্তায় ভরছে। দাদু তার সাথে কুশল বিনিময় করলেন। তখন দাদুর মনে হলো কিছু আলু বাড়িতে নিয়ে যেতে পারলে ভালোই হয়। ওই সময় কিন্তু গ্রামে অভাব ছিল মোটামুটি, যদিও বা জিনিসপত্রের দাম খুব বেশি ছিল না। দাদু তাদের জিজ্ঞেস করলেন যে আলু কত টাকা সের বিক্রি করছো, আর আমাকে 10 কেজি আলু দাও। তারা উত্তরে বলল 2 টাকা কেজি বেচছি, কিন্তু আপনি নিয়ে যান, টাকা লাগবে না। দাদু জোর করে টাকা দিতে চাইলেও তারা নিতে রাজি হলো না। শেষে তারা একটি বস্তার ভেতরে বেশ ভালো করে আলু ভরে দাদুর হাতে তুলে দিল। সেই বস্তা মাথায় নিয়ে দাদু আবার হাঁটা শুরু করলেন। খেয়া পার হয়ে তিনি যখন ওরা গ্রামের দিকে আগাচ্ছিলেন, গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার আগে একটি ছোট খাল পড়তো, যেখানে সাধারণত হাঁটু সমান পানি থাকতো। ওখানে নৌকা চলতোও না, মানুষ নৌকায় উঠতোও না, কেননা মানুষ হেঁটেই পার হয়ে যেত। বর্ষার সময় ওই খালে হাঁটু বা কোমর পানি, আর অন্যান্য সময় তো পানি থাকতো না। তো ওই খালটা এমন একটা জায়গায় ছিল যে ওখান দিয়ে পার হবার সময় বা আশেপাশে বিভিন্ন সময় নাকি মানুষ ভয় পেয়েছে। অদ্ভুত অদ্ভুত ঘটনাও সেখানে ঘটেছে। দাদু আল্লাহর নাম নিয়ে খালে নেমে পড়লেন। খালের মাঝামাঝি পৌঁছাতেই তিনি অনুভব করলেন কেউ মনে হচ্ছে তার মাথায় যে বস্তাটা রয়েছে, আলুর বস্তা, সেখান থেকে টান দিয়ে দিয়ে একটা আলু নিয়ে যাচ্ছে বা বের করে নিচ্ছে। অথচ ওই বস্তার কোথাও কোনো ফাঁকা বা ছেঁড়া ছিল না। প্রথমে তিনি বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিলেন না, খালটা পার হতে থাকলেন। কিন্তু তার যে অনুভূতিটা, এটা কিন্তু একই রকমই চলতে থাকলো। মনে হচ্ছে কেউ আলু বের করে নিয়ে যাচ্ছে। খাল পার হয়ে একটু সামনে এগোতেই উনি একটা ভয়ানক দৃশ্য দেখতে পেলেন। তখন কিন্তু সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। উনি দেখতে পেলেন রাস্তা আটকে এক বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। দেখতে এমন মনে হচ্ছে বিশাল আকৃতির কোনো একটা পাহাড় মাটি থেকে উপরের দিকে উঠে গেছে। তখনই দাদু বুঝে গেলেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আর যে একটু আগে আলু চুরি করে নিয়ে যাচ্ছিল, এটাও তো স্বাভাবিক বিষয় ছিল না, যেহেতু এখন এই বিষয়টা উনি দেখছেন। যেহেতু উনি কবিরাজ ছিলেন, উনি সাহস করে ওই অবয়বটির দিকে তাকিয়ে বললেন, তুই কে রে? হ্যাঁ, তুই আমার পথ আটকাইছিস, এখনই সরে যা। দেখছিস আমার হাতে এটা কি? বিশাল একটা দা, কুপায় তোরা কিন্তু শেষ করে দিব। চিনিস আমি কে? এই কথা বলার পর ওই অবয়বটা থেকে কিন্তু কোনো ধরনের কোনো উত্তর পাওয়া গেল না। উনি দেখলেন যে ওই অবয়বটা রাস্তা থেকে সরে গেল এবং মিলিয়ে গেল। দাদু আর দেরি না করে সেখান থেকে দ্রুত বাড়ির দিকে চলে এলেন। এর কয়েকদিন পর থেকেই দাদুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা যায়। পেটের ভিতর গুরুতর সমস্যা শুরু হয়। দিন দিন ওনার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ওনাদের গ্রাম থেকে 2 গ্রাম পর একটি বাজার ছিল। সেখানে দাদুর এক ভাতিজা থাকতেন, যিনি ডাক্তার ছিলেন। দাদু তার কাছে গিয়ে ওষুধ আনলেন। ভাতিজা বললেন যে এই ওষুধ টানা 15 দিন খেতে হবে। কিন্তু 12 দিন ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হচ্ছিল না। তখন দাদুর মাথায় বিষয়টা নতুন করে আসে। তিনি ভাবলেন, আচ্ছা আমি তো নিজেই কবিরাজ, আর ওই যে সেদিন যে অদ্ভুত ঘটনাটা ঘটছিল সেটার কারণে এই অসুস্থতা হয়নি তো। উনি তখন নিজের কবিরাজি বিদ্যা নিজের উপরই প্রয়োগ করেন। আল্লাহর রহমতে ধীরে ধীরে ওনার শরীর ভালো হতে শুরু করে। শেষ পর্যন্ত উনি সুস্থও হয়ে যান। এটাই ছিল দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। দাদু 2018 সালের দিকে ইন্তেকাল করেছেন। তার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিন। তো প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর আমাদেরকে এই ঘটনাটি যিনি পাঠিয়েছিলেন তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আসাদুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা আরও অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। তো চলুন প্রিয় লিসেনার্স, আমরা শুনে আসি আমাদের এবারের থার্সডে নাইটের 192তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 192তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আফনান দ্য হরর ওয়ার্ল্ড media@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স আমাদের আফনানস বি ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে কিন্তু প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটা এপিসোড হয়েও গেছে। যারা এখনও আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি, আফনানস বি ইউটিউব চ্যানেল লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম সাকিব আল হাসান নয়ন। ওনার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর পৌরসভার দক্ষিণ নবীনগর গ্রামে। উনি কিন্তু এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, বিশেষ করে আমাদের থার্সডে নাইটের 178তম এপিসোডে ওনার পাঠানো ইফরিত রিটার্ন শিরোনামে একটি ঘটনা প্রচারিত হয়। উনি এই ঘটনাটি যখন প্রচারের পর আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, তারপর ইউটিউবের যে কমেন্ট সেকশন দেখেছেন, কিছু কিছু কমেন্ট পড়ে উনি মনে খুব কষ্ট পেয়েছেন। এই কথাগুলো আমাকে জানাতে বলেছেন, এই জন্য আমি বলছি। কেননা কেউ কেউ ওই ঘটনাটিকে বানোয়াট বলেছেন। এটা আসলে উনি যখন পড়েছেন স্বাভাবিকভাবেই তার মনে কষ্ট পাওয়ার কথা। এটা আসলে মানুষের পারসেপশন থেকে আসে, যেটা আমি বলি আর কি। কারণ আমরা আউট অফ বক্স যখন চিন্তা করতে যাব তখন কিন্তু আমরা যে ধরনের ঘটনা শুনে অভ্যস্ত, সেটার বাইরে যদি কোনো ঘটনা চলে আসে তাহলে মনে হতেই পারে যে এরকম কি আসলে হয়। আসলে এরকম হয়। আফ্রিকার এমন এমন ঘটনা রয়েছে যেগুলো আমরা জানিই না। আফ্রিকার এমন কিছু ঘটনা রয়েছে যেটা মানুষকে জাদু করে কোনো প্রাণীতে রূপান্তরিত করে ফেলে। আকাশ থেকে বজ্রপাত ঘটানো যায়। তো এই ধরনের ঘটনা যদি আমরা এখন বলি, অনেকেই চিন্তা করতে পারে যে এটা মনে হয় বানানো ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে যে আফ্রিকাতে এই ধরনের বিদ্যাটা এখনও রয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই ঘটনাগুলো পূর্ণাঙ্গভাবে পাই না। যদি কেউ এই ধরনের ঘটনা শেয়ার করে তাহলে অনেকে এটা বিশ্বাস করতে চাইবে না, তখন তার জায়গা থেকে কোনো কমেন্ট করতেই পারে। তো এই জন্য আসলে আমরা যখনই আউট অফ বক্স চিন্তা করতে চাই কোনো একটা ঘটনা নিয়ে, এটা সবাই কিন্তু চিন্তা করতে পারি না। যার যার পারসেপশন থেকে তারা তাদের মতো করে কমেন্ট করতেই পারেন। তবে আমি বলবো যে আমরা যে ঘটনাগুলো পাই, আমাদের সম্মানিত ঘটনা সংগ্রাহকগণ অনেক কষ্ট করে ঘটনা লিখে পাঠান। তো ঘটনা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু এমন কোনো আক্রমণাত্মক কমেন্ট যেন আমরা না করি, যাতে করে মানুষ নিরুৎসাহিত হয়। কারণ একজন অনেক কষ্ট করে ঘটনা পাঠান, ঘটনা সংগ্রহ করতেও সময় লাগে, লিখতেও সময় লাগে। তো চলুন ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত এমন একটি ঘটনা, এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নামটা আমরা একদম শেষ দিকে গিয়ে শুনব যে কে এই ঘটনাটি বলেছে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি কিন্তু এই শেরপুর জেলার সদর উপজেলার একটা জায়গায়, যেটা বয়রা পরানপুর নামক একটা জায়গায়, সেখানে ঘটেছিল। সময়টা 1998 সালের শেষ দিকে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যবর্তী কোনো একটা সময় ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত নামগুলো রয়েছে, কয়েকটা নামের ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করেছেন উনি, এছাড়া অন্যান্য নামগুলো ঠিক আছে। তো চলুন শুরু করি। রাত আনুমানিক 9টা কি 10টা বাজে। ওই এলাকার নাম করা একজন রাকি সাইফুল হুজুর, উনি ওনার মেয়ের শ্বশুরবাড়ির যে এলাকাটা, এই যে বয়রা পরানপুর, ওই এলাকার কোনো একটা বাড়ি থেকে ফিরছিলেন এই রুকিয়া সংক্রান্ত কাজ করে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হলো, যাই আমার মেয়ের বাড়ির সামনে দিয়ে যাই। যদিও বা ওই দিক দিয়ে যেতে গেলে ওনাকে প্রায় আধা ঘন্টা পথ অতিরিক্ত হাঁটতে হবে, তারপরও উনি ওই দিক দিয়েই হাঁটা শুরু করলেন। উনি যখন মেয়ের বাড়ির কাছাকাছি চলে আসেন, তখন তিনি চাঁদের আলোয় দেখতে পান যে একজন মহিলা আর একজন পুরুষ, এই দুইজনের হাসাহাসি কথাবার্তা উনি শুনতে পেলেন। ওই মহিলার কোলে একটা নবজাতক শিশুকে দেখতে পেলেন। আমরা নবজাতক শিশুকে যেভাবে দুই হাতের মধ্যে শুইয়ে নিয়ে যাই না, কাপড়ে পেঁচিয়ে, ঠিক ওইভাবে এরা হাসতে হাসতে গল্প করতে করতে পাশে থেকে একটা ঝোপের দিকে চলে যাচ্ছে।
উনি আরও দেখতে পান যে এই যে একজন মহিলার পুরুষ দেখা যাচ্ছে, এদের একজনের শরীর থেকে লাল আলো, আর একজনের শরীর থেকে নীল আলো, মানে হালকা হালকা লাল হালকা নীল আলো এটা বের হচ্ছে। তখন তো সাইফুল হুজুর বুঝতে পারেন যে এরা তো কোনো মানুষ না রে, এরা হচ্ছে বাচ্চা চুরি করা টাহুরা জিন বা ঠকরি জিন বা চোরাচুন্নি জিন। ওই এলাকায় এটাকে চোরাচুন্নি বলেই বেশি ডেকে থাকে আর কি। সাইফুল হুজুর চিন্তা করতে থাকেন, আচ্ছা এই চোরাচুন্নিরা কার বাড়ি থেকে বাচ্চাটা চুরি করে আনতে পারে। সেই মুহূর্তে সাইফুল হুজুরের মনে পড়ে যায় যে আচ্ছা এই জায়গায় যে আমি আছি এর আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে, কয়েকটা বাড়ি পার হলেই তো আমার মেয়ের শ্বশুর বাড়ি, আমার মেয়েটা তো ওখানে। আর আশেপাশে যেই ঘরবাড়িগুলো আছে এই ঘরবাড়িগুলো সম্পর্কে তো আমার জানা আছে মোটামুটি। আমার মেয়ের তো 3 মাস বয়সী একটা নবজাতক শিশু আছে, তো এই চোরাচুন্নিগুলা কি আমার মেয়ের বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে নাকি, আমার নাতিটাকে চুরি করে নিয়ে যাচ্ছে নাকি? আর যদি অন্য কোনো বাড়িতে নবজাতক শিশু থেকেও থাকে তাহলেও কি এই চোরাচুন্নিদেরকে এই বাচ্চাটা নিয়ে যেতে দেওয়া উচিত? না, এটা তো করা যাবে না। যেহেতু আমার নজরে পড়ে গেছে আমাকে তো থামাতেই হবে, নাহলে পরকাল আল্লাহর কাছে আমি কি জবাব দেব। তো ওই চিন্তা করে ওই যে চোরাচুন্নি দুইটা যে ঝোপের দিকে ঢুকেছে উনিও ওই ঝোপের ভিতরে ঢুকে যান। ঢুকে গিয়ে দেখেন যারে খুব মজা করেই এই চোরাচুন্নি দুটা ওই বাচ্চাকে মাটিতে রেখে মানে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি ওই আধো আলো আধো অন্ধকারের মধ্যে বাচ্চাটার মুখটা দেখতে পেয়েছেন, বুঝতে পারেন তার সন্দেহ ঠিক এই বাচ্চাটা আর কেউ না, এই বাচ্চাটা হচ্ছে তারই আপন নাতি যার নাম রাখা হয়েছিল ফাহিম আবরার। তখন ওই সাইফুল হুজুর চোরাচুন্নিদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, কিরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তোদের তামাশা দেখলাম রে, তা বল দেখিনি কোন বাড়ির এত বড় সর্বনাশ করে আসলি, আমি একটু শুনি। এই কথা শোনার সাথে সাথে চোরাচুন্নি দুটা যখনই সাইফুল হুজুরের দিকে তাকিয়েছে বাঘ দেখার মতো ভয় পাইছে, এমনভাবে চমকে উঠছে না। তবে নিজেদেরকে সামলে নিয়ে ওই দুইটার মধ্যে যে পুরুষ সে বলে ওঠে, এই বেটা কোন বাড়ির সর্বনাশ করে আসলাম আর কার সর্বনাশ করে আসলাম তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? যা ভাগ এখান থেকে, আমাদেরকে আমাদের কাজ করতে দেয়। তখন সাইফুল হুজুর রেগে ওঠেন এবং বলেন, ও চোরের মারার বড় গলা তাই না, তোরা আমার নাতিকে চুরি করে নিয়ে এসে তোদের ক্ষুধা মেটাবি আর আমি চেয়ে চেয়ে দেখবো, তা তো হবে না বাপু, এখনো সময় আছে, আমার নাতিকে আমার কাছে দিয়ে দে, তা না হলে এখান থেকে কিন্তু এক চুলো নড়তে পারবি না। তখন সাইফুল হুজুর এবং চোরাচুন্নিদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তর্ক বিতর্কের এক পর্যায়ে সাইফুল হুজুর চরম লেভেলে রেগে যান। তখন সাইফুল হুজুর বলে ওঠেন, অনেক তর্ক বিতর্ক হয়েছে আর না, তোদেরকে আমি সুযোগ দিয়েছিলাম কিন্তু তোরা সেই সুযোগ নিলি না, এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। এই কথা বলে সাইফুল হুজুর তৎক্ষণাৎ সেই চোরাচুন্নি জিন্দুটাকে সেখানে থাকা একটা গাছের সাথে বন্দি করে ফেলেন এবং সেখান থেকে তার নাতিকে তার অনুগত কিছু সাথী জিনদেরকে ডেকে তাদের হাতে দিয়ে উনি মেয়ের বাসায় চলে আসেন। সাইফুল হুজুর প্রচণ্ড রাগ নিয়ে মেয়ের বাসায় আসছিলেন। রাগ হওয়াটাই স্বাভাবিক, এই বাচ্চা নিয়ে গেল তারা বুঝতে পারলো না কেন। মেয়ের বাসায় গিয়ে দেখতে পান যে সবাই ঘুমিয়ে আছে, সবার ঘরের দরজাই বন্ধ ভেতর থেকে। সাইফুল হুজুর প্রচণ্ড রাগ নিয়ে তার মেয়ের ঘরের দরজায় কড়া নাড়তে থাকেন। যখন তার মেয়ে আর মেয়ের স্বামী দরজা খুলে বাইরে এসেছেন তখনই সাইফুল হুজুর কোষে তার মেয়ের গালে একটা চর বসিয়ে দিয়েছেন। সাইফুল হুজুর রাগে এত জোরে দরজায় কড়া নাড়ছিলেন যে কড়া নাড়ার শব্দে মেয়ের শ্বশুরবাড়ির সবারই ঘুম ভেঙে গেছে। যখনই সাইফুল হুজুরের মেয়ে সামিয়া কিছু বলতে যাবে তার আগেই সাইফুল হুজুর তার মেয়েকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোকে 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে 1 পাতিল পানি গরম করে রাখবি, এমনভাবে গরম করবি যেন হাত দেয় মাত্র হাত পুড়ে যায়। এই কথা বলেই সাইফুল হুজুর সেখান থেকে বের হয়ে আসছেন। সাইফুল হুজুর চলে আসার পর তার মেয়ের স্বামী সে নীরবতা ভেঙে বলে ওঠে, আচ্ছা কোনো কথাবার্তা না বলেই তোমার বাবা তোমার গায়ে হাত তুললেন কেন, ঘটনাটা কি? বুঝতে তো পারলাম না কিছুই। তখন তিনি কিছু একটা বলতে যাবে তার মধ্যেই সাইফুল হুজুর হাতে করে কয়েক ধরনের গাছের পাতা নিয়ে হাজির হন। তিনি এসে যখন দেখেন তার মেয়ে ওইখানেই দাঁড়িয়ে আছে, গরম পানি করতে যায়নি, তখন তার মেয়েকে আবারও কোষ একটা চর মারেন এবং ধমক দিয়ে বলেন, এই তোর বাচ্চা কোথায়? তখন তার উত্তরে তার মেয়ে বলেন, তোমার নাতি তো ঘরেই আছে, ঘুমাচ্ছে, আর তুমি বা কেন এত রাত্রেবেলা এইভাবে এসে আমাকে 2টা চর মারলাম, আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি কি করলাম, আর পানি বা গরম করতে কেন বললা? তখন সাইফুল হুজুর বলেন, তাড়াতাড়ি ঘরে গিয়ে আমার নাতিকে নিয়ে আস, গিয়ে দেখ তার শরীর লাল নীল ও কালচে রং ধারণ করেছে।
তখন সাইফুল হুজুরের মেয়ে ঘর থেকে তার বাচ্চাকে নিয়ে বাইরে আসে এবং সত্যি সবাই দেখতে পায় যে এই হুজুরের কথাই ঠিক। বাচ্চার শরীর একবার লাল হয়ে যাচ্ছে, একবার নীল হয়ে যাচ্ছে, একবার কালচে রঙের হয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে এরকম পরিবর্তন হচ্ছে। বাচ্চাটাকে যখন ঘর থেকে বাইরে নিয়ে আসা হয় তখন উপস্থিত সবাই খেয়াল করেন যে বাচ্চার এমন অবস্থা। সকলেই আরও খেয়াল করেন যে বাচ্চাটাকে তার নানা অর্থাৎ সাইফুল হুজুরের কাছে নিয়ে আসা মাত্রই বাচ্চাটার ঘুম ভেঙে যায় এবং বাচ্চাটা সাইফুল হুজুরকে দেখা মাত্রই অস্বাভাবিকভাবে কান্না শুরু করে দিয়েছে। বাচ্চাটা এমনভাবে কান্নাকাটি করছে যে সারা শরীরে খিঁচুনি শুরু হয়ে গেছে, তারপরেও কান্না থামছে না। তখন সাইফুল হুজুর দেরি না করে তার মেয়েকে বলেন যে দ্রুত পানি গরম কর। তখন তার কথা মতো একটা পাতিলে পানি গরম করা শুরু হয়ে যায়। সেই পাতিলে সাইফুল হুজুরের হাতে থাকা গাছের পাতাগুলো দিয়ে দেওয়া হয়। প্রায় 30 মিনিট ধরে পাতিলে পানি গরম করা হয়। পানি গরম শেষে সাইফুল হুজুর তার মেয়েকে উদ্দেশ্য করে বলেন, এখন এই গরম পানিতে তোর বাচ্চাকে ছেড়ে দে, আর ছেড়ে দেওয়ার পর পাতিলের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দে। এ কথা শুনে উপস্থিত যারা ছিলেন এই সাইফুল হুজুরের বেআইন মেয়ের জামাই সহ সকলেই আটকে ওঠে, যারা বলে কি লোকটা এই রাত বিরেতে এসে, এটা একটা কথা? সাইফুল হুজুর বেআইন সহ আরও অনেকেই তারা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন এই রাত বিরেতে এই ধরনের আচরণে যে তাকে তো একরকম মারতেই চলে আসছেন। তখন সাইফুল হুজুর পরিস্থিতি সামলে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা আপনারা যে আমার উপর ক্ষিপ্ত হয়ে চলে আসছেন, আমার পেশা কি? কবিরাজি না? আর আমি যদি কবিরাজ হয়ে থাকি তাহলে আমার প্রধান কাজ কি? মানুষের উপকার করা। আর আপনারা আপনাদের নাতির জন্য দরদ দেখাচ্ছেন, এ কি আমার নাতি না? আমার কি দরদ নাই? আমি কি 3 মাসের নাতিকে গরম পানির ভিতর দিয়ে হত্যা করব? এটা কি আপনাদের মনে হইল? আপনাদের কি এতটুকু বোধ হইল না যে এর পিছনে কোনো কারণ আছে? তখন উপস্থিত সকলে চুপ হয়ে যায়। এই কথা বলার পর সাইফুল হুজুরের মেয়ে তার বাচ্চাকে নিয়ে সাইফুল হুজুরের হাতে দেন। সকলে দেখতে পান যে সাইফুল হুজুরের মেয়ে এখন দাঁড়িয়ে মৃদু হাসছে এবং সে বলছে যে আমার কোনো আপত্তি নাই যে আমার বাচ্চাকে এখন এই গরম পানিতে দেওয়া হবে, কারণ আমার বাবা যাই করুক না কেন নিশ্চিত না হয়ে কোনো কাজ করে না। আমার পুরো বিশ্বাস আছে এখানে অন্য কোনো ঝামেলা আছে। আমার সন্তানের ক্ষতি হবে এমন কোনো কাজ উনি করবেন না, যা করবেন ভালোর জন্যই করবেন। এই বলে সাইফুল হুজুর মেয়ে চুপ হয়ে যায়। তখন সাইফুল হুজুর সেই বাচ্চাটাকে হাতে নিয়ে বিড়বিড় করে কিছু একটা পাঠ করেন, আর সেই বাচ্চাটাকে 2 পা উপর দিকে ধরে মাথাটা নিচ দিকে ধরেছেন আর কি। আর ধরে ওই ফুটন্ত গরম পানির কাছে যখন নিয়ে আসছেন মাথাটা, তখন সাইফুল হুজুর বলতে থাকেন, কিরে বাচ্চা সেজে থাকার খুব ইচ্ছা হয়েছে তাই না? যখন এই ফুটন্ত পানিতে চুবিয়ে রাখবো তখন বুঝতে পারবি যে ঘটনাটা কি। তখন উপস্থিত সবার সামনেই সেই 3 মাসের বাচ্চা কথা বলে ওঠে। সেই বাচ্চার ভেতর থাকা জিনটা অর্থাৎ বাচ্চা সেজে থাকা সেই জিনটা সাইফুল হুজুরের কাছে তো অনেক কাকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সাইফুল হুজুরের ভেতরে তো প্রচণ্ড রাগ। তখন সাইফুল হুজুর সেই জিনটাকে গরম পানিতে ছেড়ে দিতে যাবে, এমন সময় হুজুরের সাথী জিনদের মধ্যে একজন জিন হাজির হয়ে যায় এবং হুজুরকে উদ্দেশ্য করে কানের কাছে এসে বলে, হুজুর আপনি যে চোরাচুন্নি জিন দুটাকে গাছের সাথে বন্দি করে রেখে এসেছিলেন তারা কোনো না কোনোভাবে সেখান থেকে মুক্তি পেয়ে গেছে। আসলে আমরা আপনার নাতির খেদমতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমরা ওই দিকটাতে খেয়ালই রাখতে পারিনি, আমাদেরকে ক্ষমা করবেন। এই বলেই ওই জিনটা ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে সাইফুল হুজুরকে আরও বলে যায় যে হুজুর এই জিনটা আপনার কাছে যতই কাকুতি মিনতি করুক না কেন, যতই ওয়াদা করুক না কেন, আপনি কিন্তু তাকে ছেড়ে দিবেন না, কারণ আমি কিন্তু এদের বিষয়ে খোঁজখবর নিছি, এরা কিন্তু কোনো ধর্মে বিশ্বাস করে না, আর এরা কথা দিয়ে কথার বরখেলাপ করতে সিদ্ধহস্ত। ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন 1 সেকেন্ড পর পর তার স্থান বদল করে, এই ধরনের জিনগুলো কিন্তু সেকেন্ডে তাদের কথা বদল করে। এই বলেই নাকি হুজুরের সেই জিনটা ওখান থেকে চলে যায়। তখন সাইফুল হুজুর তার নাতির রূপে থাকা ওই জিনটাকে উদ্দেশ্য করে বলে, যা তোর পা ছেড়ে দিব, কিন্তু একটা শর্তে, বল তুই কি আমার শর্তে রাজি? তখন জিনটা বলে, হ্যাঁ আমি রাজি। তখন সাইফুল হুজুর সেই জিনটাকে বলে যে, তোরা আমার নাতিকে নিয়ে যেতে এসেছিলি, নিয়েও গেছিস, তোদেরই অপরাধ আমি না হয় বিবেচনা করলাম না, অন্যভাবে বিবেচনা করলাম, কিন্তু তোদের এই বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি একটু আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকদেরকে একটু বল দেব। তোরা তো জানিস, তুই বলে দে। আমিও তো জানি, কিন্তু তুই নিজের মুখে বল, ওরা একটু শুনুক। তখন ওই জিনটা বলে,
যে আমাদের দুইটা দল থাকে, একটা দল এক কাজ করে আর একটা দল আর এক কাজ করে, একটা দল বাচ্চা চুরি করে কাজ করে, আর একটা দল বাচ্চার রূপ ধরে থাকে, রূপ ধরে থাকার পর সুযোগ বুঝে একটা সময় সেও হাওয়া হয়ে যায়। আর যেই গ্রুপটা নিয়ে যায় এরা ওই বাচ্চাকে একটা সময় বলি দেয়, এরপরে ভাগাভাগি করে আমরা সবাই মিলে খাই, এটাই আমাদের কাজ। এতে করে আমাদের শক্তি বৃদ্ধি হতে থাকে। এরপর পরই ওই সাইফুল হুজুর তো 2 পা ধরে রেখেছিলেন বাচ্চার, 2 হাত দিয়ে 1 পা ছেড়ে দিচ্ছেন, 1 পা ধরে রাখছেন। তখন সাইফুল হুজুর বলতেছেন যে তোর 1 পা কিন্তু ছেড়ে দিছি, আরও কিছু বলবি? বলে এই হুজুর, তুই কিন্তু বলছিলি যে আমি কিছু বলার পর আমাকে ছেড়ে দিবি, আমার পা ছেড়ে দিবি। তখন হুজুর বলে হ্যাঁ ঠিকই তো, যা তোর 2 পাই ছেড়ে দিলাম। এই বলে 2 পা ছেড়ে দেয়, আর ওই বাচ্চার রূপ ধরে থাকা জিনটা সোজা পাতিলের ভিতর যায়, ধপাস করে পড়ছে। কিছু পানি চারদিকে ছড়িয়েও গেছে, তবে তাতে কোনো অসুবিধা হয়নি। সাইফুল হুজুর যেহেতু বড় জুব্বা পরেছিলেন, ওই গরম পানিতে জুব্বাই লেগেছে, পায়েটায় লাগে নাই। আর তৎক্ষণাৎ তার মেয়েকে নির্দেশ দেন দ্রুত মুখটা ঢেকে দিতে। ঢেকে দেয়া হয়। ভেতরে কিছু একটা নড়াচড়া করছে প্রচণ্ড শক্তি নিয়ে, তবে সেই শক্তিটা এত ছিল না যে পাতিল উল্টে দেবে। তখন বাড়ির সবাই তো বুঝতে পারছে যে ঘটনাটা কি হয়েছে। হুজুর বলে দিয়েছেন কেউ যেন ঢাকনা না খোলে কালকে সকালের আগে। এরপর হুজুর সরাসরি সেখান থেকে বাসায় চলে আসেন, আর এটাও বলে দিয়ে যান যে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি তার নাতিকে কোলে নিয়ে উনি এখানে আসবেন। আর এই যে সাইফুল হুজুরের সাথে আচরণ খারাপ করছিল তার মেয়ের বেআইন অন্য লোকজন, তারাও তো সাইফুল হুজুরের কাছে মাপ চান, যে তারা তো বুঝতে পারেন না যে ঘটনাটা আসলে কি। তো যাই হোক, হুজুর মৃদু হেসে দিয়ে ওখান থেকে চলে যান। তো সকালবেলা হুজুর আসেন। হুজুর আসার পর জিজ্ঞেস করেন যে কেউ কি পাতিলের ঢাকনা খুলছিল? সবাই বলে না, কেউ ঢাকনা খোলে নাই। তখন উনি তার মেয়েকে বলেন এইবার ঢাকনা খুল। তার মেয়ে যখন ঢাকনা খুলেছে, উপস্থিত সবাই দেখতে পায়, বা যা দেখতে পায় দেখে সবাই চমকে উঠছিলেন। দেখা গেল একটা কাক মরে আছে, তবে বডিটা কাকের মতো, মাথাটা 5-6 মাস বয়সী বাচ্চাদের মতো, মুখটা ভয়ঙ্কর রকমের কালো এবং ঝলসানো, মুখ থেকে বেশ কিছু 3 ইঞ্চি, প্রায় 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি পরিমাণ লম্বা সুচালো দাঁত বেরিয়ে আছে, যা কিনা একটা মানুষকে কয়েক মিনিটের মধ্যেই খেয়ে ফেলতে পারে। এত সুচালো দাঁত, কামড় দিলে আর নিস্তার নাই এই দাঁত দিয়ে। তখন সাইফুল হুজুর তার মেয়ে সামিয়াকে উদ্দেশ্য করে বলে, তোর বাচ্চাকে 6 মাস বয়স পর্যন্ত চোখে চোখে রাখবি, এক মুহূর্তের জন্য বাচ্চার কাছ থেকে আলাদা হবি না। যদি খুব প্রয়োজনে যেতেই হয় তাহলে বাচ্চাকে কারো কোলে দিয়ে যাবি, বা বাচ্চার কাছে কাউকে রেখে যাবি। রান্না করতে গেলেও যেন বাচ্চাটা তোর কাছেই থাকে, মনে থাকে যেন। কেননা আমি যেই চোরাচুন্নি 2টাকে গাছের সাথে বন্দি করে রেখে এসেছিলাম, তারা তো কোনো একটা কারণে সেখান থেকে মুক্ত হয়ে গেছে। তাদের একজনকে যেহেতু আমি হত্যা করেছি, ওরা যে কোনো সময় প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসবে। এই কথা বলে হুজুর মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসেন। ওই দিন বিকেলের দিকে বাচ্চাকে কোলে নিয়ে উনি হাজির হয়ে যান। জিনেদের কাছ থেকে উনি বাচ্চাকে নিয়ে আসছেন। মূলত জিনেদের কাছে দিয়ে আসছেন, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে ওই চোরাচুন্নিরা ওই সময়ের মধ্যে ওই বাচ্চার উপর কিছু জাদু প্রয়োগ করেছিল। ওই জিনেদের কাছে উনি দিয়ে আসছিলেন যাতে করে তারা রুকিয়া করে ওই জাদুটা কেটে ফেলতে পারে। ওইটা কাটার জন্য আবার তার অনুগত কয়েকটা জিন ছিল, এরা আবার সিদ্ধহস্ত ছিল, ওই বিষয়ে তারা রাখি ছিল, এই জন্য উনি দিয়ে আসছিলেন। তো বাচ্চা তো ফেরত আসছে। এরপর 5-6 মাস তো পার হয়ে গেছে। একদিন হয়েছে কি, হুজুরের মেয়ের স্বামী, তারপর বিআইন বাড়িতে এসে হাজির হয়েছেন। এটা দেখে তো হুজুর বেশ খুশি হন, এই ভেবে যে মেয়ের বাড়ির সবাই এই বাসায় আসছে। কেননা হুজুরের বিআইন মাঝে মাঝে বেড়াতে আসলে তার বিআই খুবই কম আসতেন, ব্যস্ততাও থাকতো, তার খুবই কম আসতো। যেহেতু আসছে, নিশ্চয় একটা বিশেষ উদ্দেশ্য আছে। সাইফুল হুজুর খুশি হলেও পরবর্তীতে ওনার খুশিটা ম্লান হয়ে যায়। উনি দেখতে পেলেন যারা আসছে সবারই মুখই খুব ভার, খুব গম্ভীর, মনে হচ্ছে তারা খুব ভয় পেয়েছে। সবার মুখেই একরাশ ভয়ের ছাপ ফুটে উঠেছে। নিজের মেয়ের চোখে মুখেও ভয় এবং আতঙ্কের ছাপ দেখে হুজুর বুঝতে পারেন নতুন করে হয়তো বা কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে। তখন তারা কিছু বলার আগেই হুজুর তার মেয়েকে উদ্দেশ্য করে বলে যে মা বলতো আবার কি ঘটছে। উত্তরে সাইফুল হুজুরের মেয়ে বলে ওঠে
যে আমি কয়েকদিন ধরেই একটা স্বপ্ন দেখে যাচ্ছি। তো আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি। এমন সময় দুইটা কাক একসাথে উড়ে এসে আমার থেকে একটু দূরে বসলো। কাক দুইটার পুরো শরীর কাকের মতো হলেও মাথাটা ছিল একটা 5 থেকে 6 মাসের বাচ্চার সাইজের সমান, মুখে অসংখ্য সুচালো দাঁত, সেই সাথে তাদের চোখগুলো কোটর থেকে বের হয়ে ঝুলে রয়েছে, যেমনটা তোমার নাতিরূপী জিনকে গরম পানিতে চুবিয়ে মেরে ফেলার পরে আমরা দেখেছিলাম, অনেকটা ওই রকম। তখন সাইফুল হুজুরের মনে পড়ে যায় সেই চোরাচুন্নি জিন দুইটার কথা, যেই জিন দুইটাকে তিনি গাছের সাথে বন্দি করে রেখে আসার পর তারা মুক্ত হয়ে গিয়েছিল। তখন সাইফুল হুজুরের মেয়ে আবার বলে ওঠে, আমি এই স্বপ্ন কয়েকদিন দেখার পর হঠাৎ করে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। আমি ভাবতে থাকি হয়তো বিপদ কেটে গেছে। কিন্তু একদিন দুপুরে আমি আমার বাচ্চাকে গোসল করাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে এই স্বপ্নে দেখা সে কাক দুইটা সরাসরি আমার থেকে 10 কি 15 হাত দূরে এসে বসে। আমাকে উদ্দেশ্য করে মানুষের মতো কথা বলতে থাকে, সেদিন তোর বাচ্চাকে আমরাই নিয়ে গিয়েছিলাম রে, কিন্তু কোথা থেকে যেন তোর বাবা এসে আমাদের কাজে বাধা দেয়, যার ফলে আমরা তোর বাচ্চাকে কিছুই করতে পারিনি। শুধু তাই না, তোর বাবা আমাদের একজন সাথীর কাছ থেকে আমাদের সম্পর্কে সকল কিছু শোনার পর তাকে ছেড়ে দিবে বলে কথা দিয়েও তাকে হত্যা করেছে। এর প্রতিশোধ হিসাবে আজকে তোর সামনেই আমরা তোর বাচ্চাকে নিয়ে যাব। এই বলে সেই বাচ্চার মাথাওয়ালা কাক দুইটা আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে। এটা দেখে ভয়ে আমি একটা চিৎকার দেই। এরপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে বিছানায় দেখতে পাই। তখন আমার বাচ্চার কথা বলতেই তোমাদের জামাই আমাকে বলে যে তোমার চিৎকার শুনে আমি যখন বাইরে বের হয়ে আসি তখন আমি দেখতে পাই যে তুমি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছো, আর আমাদের বাচ্চা শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। তার দুই পাশে দুটা কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে অদৃশ্য কোনো কিছু আমাদের বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি সাথে সাথে দৌড়ে গিয়ে আমাদের বাচ্চাকে ধরে ফেলি এবং সাথে সাথে কালো ধোঁয়া দুইটার ভেতর থেকে অদৃশ্য কোনো কিছু আমার দুই গালে দুইটা কোষে চর দিয়ে বাতাসে মিলিয়ে যায়। তো এই কথাগুলো তো এই বাচ্চার মা আর কি, অর্থাৎ সাইফুল হুজুরের মেয়ে, সে তো বলল। তো এটা শুনে সাইফুল হুজুর বুঝতে পারেন যে এইটাই মূলত সেই চোরাচুন্নি জিন দুইটার কাজ। তখন সাইফুল হুজুর তার মেয়েকে উদ্দেশ্য করে বলে যে চিন্তার কোনো কারণ নাই, আমি আজ রাতেই সেই চোরাচুন্নি দুইটাকে হাজির করব। আমার নাতিকে দুইবার ক্ষতি করার চেষ্টা করার জন্য তাদের শাস্তিও দেব ইনশাল্লাহ। যথারীতি হুজুর সেদিন রাতে এশার নামাজের পর বাড়ির উঠোনে তার আসন বসান, সেই চোরাচুন্নিদের হাজির করার জন্য তার প্রক্রিয়া শুরু করেন। প্রায় 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু হুজুর কোনোভাবেই জিনকে হাজির করতে পারেন না। এক পর্যায়ে হুজুর বিরক্ত হয়ে যান। তখন তার সাথে থাকা যেই সাথী জিন তাদেরকে ডাকতে থাকেন। ডাক দেওয়ার সাথে সাথেই হুজুরের সাথী জিনেরা হাজির হয়ে যায়। হুজুর সহ হুজুরের উঠোনে উপস্থিত সকলের উদ্দেশ্যে সালামও দেন। তারা কিন্তু কারো উপরে হাজির হন নাই, সরাসরি হাজির হয়েছেন। তবে একটা বাতাসের আকার, সবাই বুঝতে পেরেছে একটা বাতাস আসছে আর কি। তো হুজুরকে উদ্দেশ্য করে বলে ওঠে, হুজুর আমরা বুঝতে পারছি আপনি আমাদেরকে কেন ডেকেছেন। আপনার ডাকে চোরাচুন্নি দুইটা সাড়া দিচ্ছে না, তাই তো? হুজুর উত্তরে হ্যাঁ সূচক সম্মতি জানান। সাথে সাথেই ওই সাথী জিনেরা ওখান থেকে চলে যায়। এটা দেখে হুজুর একটু অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন তাদেরকে ডাকলাম, কী কারণে ডাকলাম সে সম্পর্কে বিস্তারিত কিছু না শুনিভাবে চলে গেল কেন। এর আগে তো তারা কখনো এমন আচরণ করেনি। একথা ভাবতে ভাবতেই হঠাৎ করে হুজুরের বাড়ির উঠোনের পরিবেশ পাল্টে যায়। একটা ঘূর্ণি বায়ু হুজুরের বাড়ির উঠোনে প্রবেশ করে। এরপর হুজুরকে উদ্দেশ্য করে আরও একবার সালাম দিয়ে ঘূর্ণি বায়ু থেমে যায়। সালাম শুনে হুজুর চিনতে পারে এটা তার সাথী জিনদের আওয়াজ। তখন সাইফুল হুজুর কিছু একটা বলতে যাবে, তার আগে সাথী জিনেরা বলে ওঠে, হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণ আপনি ডাকার সাথে সাথে আমরা হাজির হয়েছি ঠিকই, কিন্তু যাওয়ার আগে কিন্তু আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যায়নি। আমরা যখন শুনতে পারলাম আপনি ডাকার পরও সেই চোরাচুন্নিরা আপনার ডাকে সাড়া দেয়নি, তখন বিষয়টা কিন্তু আমাদের আত্মসম্মানে লেগেছে। এটা একটা বড় ধরনের বেয়াদবি, ধৃষ্টতা, আপনাকে অপমান করেছে। তাই সাথে সাথে আমরা চলে গেছি ওই চোরাচুন্নিদেরকে ধরে নিয়ে আসার জন্য। এখন ধরে নিয়ে আসছি, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন। তখন সাইফুল হুজুর তার কাজ শুরু করেন। চোরাচুন্নি দুটাকে কিন্তু দেখা যাচ্ছিল না। হুজুর বলা শুরু করছেন যে তোরা দুইবার আমার নাতির ক্ষতি করার চেষ্টা করেছিস, এখন তো আমি ইচ্ছা করলেই তোদেরকে মেরে ফেলতে পারি, আমি ইচ্ছা করলে বোতলে বন্দিও করে রাখতে পারি, কিন্তু আমি তা করব না। তোদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম, তোরা নিজেদের মতো করে চলে যা। তখন চোরাচুন্নি দুইটা হুজুরকে বলে ওঠে, তুই তার আগে আমাদের একটা কথার উত্তর দে। আমাদের একজন সাথীকে ছেড়ে দিতে চেয়ে তারপরেও কেন তাকে গরম পানিতে চুবিয়ে মারলি? তুই কথা দিয়ে কথার বরখেলাপ কেন করলি? তো হুজুর বলেন যে আমি তো আমার কথার কোনো বরখেলাপ করি নাই, আমি তো ছেড়ে দিব বলছি, কিন্তু কি ছাড়বো? আমি বলছি পা ছেড়ে দিব। আমি তো ছেড়ে দিছি, আমি তোর পাই ছেড়ে দিছি, পা ছেড়ে দিছি,
কিন্তু আমি তো একবারের জন্য বলি নাই তোকে এখান থেকে মুক্ত করে দিব, তোকে প্রাণে মারবো না, তো আমি বলি নাই। আমি কি বলছি? আমি বলছি পা ছেড়ে দিব। তো পা ছেড়ে দিছি, পাতিলের মধ্যে পড়ছে। আমি তো আমার কথার কোনো বরখেলাপ করি নাই, তোরাই আমার কথা ধরতে পারিস নাই। আর আমি এত বোকা না তোদের মতো নরখাদকদেরকে হাতে পেয়ে আবার ছেড়ে দিব, কারণ আমি ছেড়ে দিলেই তো তোরা আরেকজনের ক্ষতি করবি। তবে তোদের দুইজনকে একটা সুযোগ দিতে চাই, যা এখান থেকে চলে যা। তখন নাকি ওই চোরাচুন্নি দুইটা একসাথেই বলে, ওরা কিন্তু ওই সময় একসাথে দুইজন কথা বলছিল, একসাথেই বলে ওঠে, না তোর নাতিকে না নিয়ে তো যাবই না, তুই আমাদের এক সাথীকে হত্যা করেছিস, তুই যতই শাস্তি দিস না কেন তোর নাতিকে নিয়ে যাবই। উত্তরে হুজুর পুনরায় বলে ওঠেন যে তুই বা তোরা যেভাবে এক গুয়েমিপনা করতেছিস যে আমার নাতিকে নিয়ে যাবি, এটা তো আসলে তোদের কাছ থেকে আশা করি নাই। আর এটাও আশা করি নাই যে তোরা দ্বিতীয়বার আমার নাতির ক্ষতি করার চেষ্টা করবি। তাহলে তোদের পরিণতি তো সেই জিনের মতোই হওয়ার দরকার রে, যেটাকে চুবাই মারছিলাম। এই কথা বলার পর নাকি এই চোরাচুন্নি দুইটা তারা দৃশ্যমান হয়। দৃশ্যমান হওয়ার পর ওই যে অনেক সময় দেখা যায় না বাচ্চারা একজন আরেকজনকে ভেঙচি কাটে, এই চোরাচুন্নি দুইটা হুজুরকে উদ্দেশ্য করে ভেঙচি কাটতে থাকে, বিভিন্ন হুমকি দিতে থাকে। এক পর্যায়ে হুজুরের ধৈর্যের বাঁধ ভেঙে যায় একদম। সে দ্বিতীয়বার চিন্তা না করেই রুকিয়ার মাধ্যমে ওই চোরাচুন্নি দুইটাকে মেরে ফেলেন। এরপর সাইফুল হুজুর নিজে গরম পানি দিয়ে গোসল করেন এবং ওইখানে যারা উপস্থিত ছিল বাড়ির অন্যান্য সবাইকেই গরম পানি দিয়ে গোসল করে তারপর ঘরে প্রবেশ করতে বলেন। জানতে চাইলে হুজুর বলেন যে এইটা তার রুকিয়ারই একটা অংশ। হুজুরের কথা মতো বাড়ির সবাই গরম পানি দিয়ে গোসল করে ঘরে প্রবেশ করে। পরদিন সকালবেলা সাইফুল হুজুর তার নাতিকে পুনরায় ঝাড়ফুঁক করে দেন। একটা কাচের বোতলে সরিষার তেল, কালো জিরা, কয়েক টুকরো রসুন মিশিয়ে সেই তেল পরে দেন এবং এই তেল দৈনিক গোসলের পর নাতির শরীরে মালিশ করতে বলে দেন আর কি। এরপর থেকে দীর্ঘদিন কিন্তু তার নাতির সাথে বা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো জিন রিলেটেড ঘটনা ঘটেনি।